শুভ সকাল। যমুনা টেলিভিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ আয়োজনে বিশেষ নাগরিক সংলাপে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই আয়োজনে সহযোগী হিসেবে রয়েছে যুক্তরাজ্য সরকারের ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস এফসিডিও, ইউএনডিপির ইলেকট্রাল প্রজেক্ট ব্যালট অ্যান্ড ড্রিপ এবং দি এশিয়া ফাউন্ডেশন। আপনাদের সাথে আজকে আমি আছি আপনাদের সঞ্চালক হিসেবে তৌহিদ হোসেন। বাংলাদেশের অর্থনীতির প্রবৃদ্ধি ধারায় থাকলেও কর্মসংস্থান এবং আয়ের একটি বড় চাপ রয়েছে। আমরা জানি সরকারি শ্রমশক্তি জরিপগুলো বলছে যে আমাদের প্রায় 85% শ্রমিক আসলে অনানুষ্ঠানিক খাতের সাথে জড়িত। এই খাতে নির্ধারিত মজুরি নেই, কাজ হারানোর এক ধরনের ঝুঁকি রয়েছে এবং একই সময়ে খাদ্য ও নিত্যপণ্যের দাম বা মূল্যস্ফীতি আমরা যেটাকে বলি সেটি কিন্তু প্রতিনিয়ত বেড়েছে। অর্থাৎ মজুরির সাথে মূল্যস্ফীতির যে একটি সমন্বিত অবস্থা থাকার কথা ছিল সেটি বাংলাদেশে আমরা পুরোপুরি নিশ্চিত করতে পারিনি। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সাম্প্রতিক জরিপে বলা হচ্ছে 4 জনের মধ্যে প্রায় 2 জন নাগরিক বলেছেন যে তারা গত বছরের তুলনায় এখন খুব একটা ভালো অবস্থানে নেই এবং প্রধান কারণ হিসেবে উঠে এসেছে আয় কমে যাওয়া এবং একই সাথে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি। এই বাস্তবতায় নাগরিক প্রত্যাশা খুবই স্পষ্ট। কাজের সুযোগ কোথায়, আয় কিভাবে বাড়বে, বাজারের ন্যায্য দাম কীভাবে নিশ্চিত হবে এবং রাজনীতি যারা করেন, রাজনীতিবিদরা যারা সামনে আগামী নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা আসলে এটির সমাধান নিয়ে কতটা ভাবছেন, কারা এইসব চ্যালেঞ্জ সামাল দিতে তারা কতটা প্রস্তুত, এই জবাবগুলো আমরা জানতে চাই এবং সেটি নিয়ে আমাদের আজকের সংলাপ। শুরুতেই আমি আজকে এখানে যারা উপস্থিত আছেন অতিথি এবং বক্তা তাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। আমার ঠিক পাশে আছেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চিফ অফ পার্টি ক্যাথরিন সিসিল। ক্যাথরিন, ওয়েলকাম অ্যান্ড উই আর হ্যাপি টু হ্যাভ ইউ ইন হিয়ার এগেন। আমাদের সাথে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইসরাফিল খসরু। আমাদের সাথে আছেন জামায়াতে ইসলামের পক্ষ থেকে আছেন অ্যাডভোকেট আতিকুর রহমান, তিনি একই সাথে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক। আমাদের সাথে আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য ডাক্তার মনীষা চক্রবর্তী। আমাদের সাথে আছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর সাদিকা হক এবং আমাদের সাথে আছেন কর্মজীবী নারী অতিরিক্ত নির্বাহী পরিচালক সঞ্জিতা সুলতানা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা খুব জমজমাট এবং খুব ভালো একটা আলোচনার প্রত্যাশা করছি। তবে এই আলোচনা শুরুর আগে আমি প্রথমেই আমন্ত্রণ জানাচ্ছি ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল চিফ অফ পার্টি ক্যাথরিন সিসিলকে। তিনি নাগরিক প্রত্যাশা ও সাম্প্রতিক তথ্য তুলে ধরবেন। ক্যাথরিন, আই উড লাইক টু welcome you for the welcome speech for everyone. Thanks to Jamuna TV for hosting us. Thanks to all of you senior political leaders and experts for joining us today for this important dialogue. Special thanks to the UK Foreign Commonwealth and Development Office and the Asia Foundation for their support of the Bangladesh Strengthening Political Accountability for Citizen Empowerment Project, which enables Democracy International to support political parties to strengthen their internal democracy and inter-party cooperation and harmony. And special thanks to the United Nations electoral projects, the ballot and drip projects, for their support. Democracy International is organizing a series of dialogues to highlight the top priorities and expectations of citizens. These dialogues provide political parties with a unique and timely opportunity to present their policies and plans and a platform for expert analysis and recommendations to help the parties to make their plans more realistic and impactful. Today, we're here for the 6th dialogue of the series, highlighting citizen expectations on fair prices and wages. Data from Democracy International and others show continuing concern about this topic from consumers, farmers, and industrial workers. In Democracy International's opinion poll in November 2025, 40.4% said they were not better off than they were 1 year ago, and decreased opportunities for income were cited as the top reason by 27.4%. The second most common reason for the fact that people were not better off was price hikes for commodities, cited by 17%. Taken together, these two statistics show real economic insecurity. These figures were similar among women, who mentioned them in reverse order, with price hikes on top
by 22.1%, and decreased income opportunities in second place with 19.3%. At the same time, farmers tell us that they are not able to get the prices they need for their products, and industrial workers say that they need an increase in their wages. Addressing these concerns could increase prices even further. We understand that fair prices for producers and fair wages are essential for fulfilling basic human needs and for dignified livelihoods. These concerns raise real challenges for policymakers, particularly at a time with high expectations that the new government will bring tangible improvements to people's daily lives. Since we're here with political party representatives who are preparing for an election, it may be useful to consider this issue in a larger context. As we mentioned in our other dialogues, many voters have not yet decided which party to support in the election. Democracy International's November poll showed that 33%, including 43% of women, had not decided on their choices. So our discussion today offers political party representatives an opportunity to share their plans at a critical time when voters have real concerns about fair prices and wages, and a significant number of voters are making their decisions about the ballot box. Addressing these problems will be very challenging, involving a range of approaches. Even though our time is limited, it will be useful to hear about specific plans from each party, as well as specific feedback from the experts. One final note, I'm fortunate to have interpretation today, and I will use my phone to see your comments. If you see me looking at my phone, please be assured that I am listening to the discussion. Onek Donabad. থ্যাংক ইউ ভেরি মাচ ক্যাথরিন। আমরা এই পর্যায়ে আপনাদের সবার কাছে একে একে যাব। আমি একটু যেহেতু সময়ের কথা বলছিলাম, একটু সবাইকে জানিয়ে দিতে চাই আমরা যেহেতু সমাধান নিয়ে কথা বলবো, প্রথমে আমি সবার কাছে আসব এবং এই সময়টাতে আমরা প্রত্যেককে একটু 5 মিনিট করে সময় দিব। কিন্তু আপনারা যদি আপনাদের আলোচনায় এমন একটি জায়গা নির্ধারণ করতে পারেন যে আপনারা 3 মিনিট একটু এক্সিস্টিং সমস্যা যেটা আমি প্রশ্নটা করব সেটি নিয়ে কথা বলেন, এবং শেষ 2 মিনিটে আপনারা একটু সেটা সমাধান সম্পর্কেও বললেন। আমরা একটু ইন্টারঅ্যাক্টিভ রাখতে চাই যাতে আপনাদের কথাগুলো একে অন্যের সাথে কানেক্ট হয়। আমি শুরু করতে চাই ডক্টর সাদিক হক, আপনার কাছে আমি শুরু করতে চাই। একটা দৃশ্য আমরা তো বোধহয় এটা সবসময় শুনি যে বাংলাদেশের কৃষক ন্যায্য দাম পান না, এবং আমি যখন ক্রেতা হিসেবে ভোক্তা হিসেবে বাজারে যাই, আমি ক্রেতা হিসেবে বলি যে আমি বাজারে ন্যায্য মূল্যের দামটি পেলাম না, কৃষকও খুশি না, গ্রাহকও খুশি না। তার মানে মাঝখানে কোনো একটা জায়গায় গলদটি তৈরি হয়েছে। সেই গলদের অনেক ধরনের ডাইমেনশন বা ডেফিনেশন আছে। আপনার কাছে কি মনে হয় আমরা আসলে সংকটের মূল জায়গাটা কোথায় আছে যেটা আমরা ধরতে পারছি না? অর্থনীতির ভাষায় মূল্য, আদার থিংস রিমেইনিং দ্য সেম, মূল্য হচ্ছে চাহিদা এবং যোগানের একটা প্রতিক্রিয়া, এবং যেখানে সেটা ঠেকে সেই জায়গাটাতেই প্রাইস নির্ধারণ হয়। তো এখানে সমস্যাটা আজকে থেকে শুরু করলে না, বা এটা কৃষক পর্যায়ে না, বরঞ্চ এটা পলিসি লেভেলের একটা জায়গা যে আমাদের কতটুকু যোগান দিতে হবে এবছরের বাজারে, সেই জায়গাটা যারা আমাদের পলিসি মেকার তারা যখন ঠিক করতে পারবে যে আমাদের কতটুকু উৎপাদন করা হবে, কতটুকু ডিমান্ড আছে আমাদের বাংলাদেশের জনসাধারণের। আমরা দেখা যাচ্ছে যে একটা ক্রপ অনেক বেশি উৎপাদন করে ফেলছি, আরেকটা ক্রপের জন্য জায়গাই নেই। সেই ক্ষেত্রে আমাদের সেই জায়গাগুলোকে আগে অ্যালোকেট করতে হবে যে কোন ক্রপের জন্য কতটুকু জায়গা দরকার, কোন ক্রপের ডিমান্ড কতটুকু। আমরা দেখি যে আমের উৎপাদন বেড়েই যাচ্ছে, কিন্তু আমের কি ভোক্তা সেই পরিমাণ বাড়ছে? আমরা দেখি একসময় দেখতাম যে ধানের জমি অনেক বেশি, কিন্তু এখন দেখতে পাচ্ছি যে মাছের ক্ষেত্রে জমির ব্যবহার বেড়ে গেছে। কাজে যেটাই আমরা বেশি পাবো বাজারে সেটারই প্রাইস ফল করে যাবে। সবার উপরে আমাদের এই ডিমান্ড এবং সাপ্লাই, এটা আমাদের পলিটিক্যাল যারা পলিসি মেকিংয়ে থাকবেন তাদেরকে ঠিক করতে হবে, নাম্বার 1।
তারপরেও আমাদের কৃষি খাত মানে আমাদের মনে হয় যে ফার্মাররা যে উৎপাদন করছে তাদের কেউ নেই আসলে। ধরেন শ্রমিকদের জন্য, শিল্প শ্রমিকদের জন্য অনেক সংগঠন আছে, সেটা নিয়ে বার্গেনিং হয়, ডিসকাশন হয়। ফার্মারদের তো কোনো ট্রেড ইউনিয়ন নেই। তারপরে আছে যে পচনশীল দ্রব্য নিয়ে তারা কাজ করেন। তো ওই পচনশীল দ্রব্যের উৎপাদক যারা ফার্মার, যারা সকাল 10টার সময় জমি থেকে ফসল উঠানোর পরে বার্গেইন করতে পারে, বেলা 1টার সময়ে তাদের আর বার্গেনিং পাওয়ার আর থাকছে না, কারণ তাদের প্রোডাক্ট নষ্ট হয়ে যাচ্ছে। তো এখানে যদি আমরা বলি যে আমাদের স্টোরেজ, আমাদের ফার্মারদের এই যে কোঅপারেটিভ একটা মডেল হতে পারে, যে একই এলাকায় অনেক কিছু ফার্মাররা একসাথে তাদের পণ্য বাজারজাত করবে, এই ধরনের যদি এই মেকানিজমটা, আসলে ফার্মারদের ভয়েস এত লো যে তারা নিজেরা ঠিক করতে পারে না। আপা, আমি একটু জুড়ে দিতে চাই, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে কৃষক তার সঠিক পলিসির অভাবে অবস্থানটা নির্ধারণ করতে পারছেন। আপনি যদি সমাধানের কথা বলেন, এই সমাধানটা আপনি ফিল করেন কি না যে আসলে কৃষকের পণ্য তো সরাসরি গ্রাহকের কাছে পৌঁছায় না, বেশ কয়েকটা ধাপ হয়ে আসে, এই ধাপের সংখ্যা কমানো উচিত, আপনার কাছে কি মনে হয়? ধাপের সংখ্যা নিয়ে আমরা কথা বলতে পারি, কিন্তু ধাপগুলো গুরুত্বহীন নয়, ধাপগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। কিন্তু ধাপের সংখ্যা এবং তাদের যে স্ট্র্যাটেজি, সেখানে আমাদের হস্তক্ষেপ করা যেতে পারে। কিন্তু আসলে আমরা ধাপগুলিকে অস্বীকার করতে পারবো না। আমাদের এক জায়গার পণ্য অন্য জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে, এবং এই ক্ষেত্রে ফার্মারকে আরও বেশি এম্পাওয়ার করতে হবে। ফার্মার যদি শিক্ষিত হয়, দেখেন যে আম চাষিরা কিন্তু তাদের আম এখন কুরিয়ার বা অন্যান্য মেকানিজমে ইয়েদের কাছে পৌঁছে যাচ্ছে, ভোক্তাদের কাছে পৌঁছাতে পারছে, কিন্তু আমার পটল চাষি বা টমেটো চাষি কিন্তু সেটা পারছে না। তাহলে এইটারও একটা ব্যবস্থা যাতে আমরা করতে পারি, সেই দিকে আমাদেরকে মনোযোগী হতে হবে। ফার্মারদেরকে আসলে তাদের প্রযুক্তি, তাদের নলেজ, এগুলো বাড়ানোর ক্ষেত্রে আমাদেরকে মনোযোগ দিতে হবে। মোট কথা ফার্মারদেরকে গাইডেড হতে হবে, পলিসি গাইডেড, নট অনলি যে শুধু ইনপুট সরবরাহ করেই আমরা শেষ করে ফেলবো আমাদের কাজগুলো, সার, কীটনাশক, সেচ, এগুলো শেষ করে ফেলবো, বরঞ্চ ফার্মারের স্ট্রাগলটা শুরু হয় তার হারভেস্টিংয়ের পরে বেশি। অর্থাৎ তার বাজারজাত বা বিপণনের জায়গাটাতে আপনার কাছে মনে হচ্ছে যে সমাধান নিয়ে ভাবার জায়গা রয়েছে। ডক্টর সাদিক হক, আপনার কাছে আমি আরেকবার আসবো। সানজিদা সুলতানা, আপনার কাছে আসতে চাই একটু মজুরির বিষয়টা এবং শ্রমিকের প্রসঙ্গে আপনার কাছে আসতে চাই। মালিক পক্ষ সবসময় বলে যে আমরা তো ন্যূনতম মজুরি দিচ্ছি, আইনের বাইরে কিছু করছি না, এবং শ্রমিকরা সবসময় বলেন যে যতটাই মজুরি হোক না কেন, এখন আমরা ইনফ্লেশনের বাস্তবতার কথাও বললাম, যে এই মজুরিতে দিন চালানো তাদের জন্য প্রতিনিয়ত কঠিন হয়ে পড়ছে। আমরা তো দেখি যে শ্রমিকের সাথে মালিক পক্ষের মানে বার্গেনিংও হয় এই ধরনের মজুরি নির্ধারণের সময়। তারপরও আমাদের এই সংকটটা এতটা তীব্র কেন হয়ে গেল? আচ্ছা, আমরা তো মজুর বলতে কৃষি মজুরদের নিয়েই বলবো আজকে, যেহেতু কৃষি সব পর্যায়ে, না শুধুমাত্র কৃষি শ্রমিক না, আমরা সবাইকে নিয়ে কথা বলছি। আচ্ছা, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিও আজকে আলোচনায় থাকবে। ঠিক আছে, আমি আগে কৃষি, যেহেতু আপা বললেন, আপার কথা থেকে আমি কৃষি মজুর থেকে আমি অন্য জায়গায় আসছি। প্রথমে হলো যে আপা যেটা বলতে চাচ্ছিলেন, আমি সার্বিকভাবে আমরা অনেক দিন ধরে এই দাবি যে কৃষি একটা ব্যবস্থাপনা, কৃষির ব্যবস্থাপনা যদি হয়, সেই ব্যবস্থাপনায় কৃষক যেমন থাকবে, কৃষি মজুর থাকবে, সেই ব্যবস্থাপনা বাংলাদেশে নাই। এবং আমরা যদি দেখি 2006 যখন লেবার ল আসলো, সেখানে কিন্তু কৃষি মজুরদের ইনক্লুড করা হয়নি। পরবর্তীতে দীর্ঘদিন অ্যাডভোকেসির ফলত মূলত সেই অ্যাডভোকেসিতে আমরা লিডারশিপে ছিলাম, কর্মজীবী নারী, এবং আমরা 2013-তে কৃষি শ্রমিকদের শ্রমিক হিসাবে লেবার ল ইনক্লুড করতে পেরেছি। এবং একই সাথে 2015-এর লেবার রুলসে পুঞ্জভিত্তিকভাবে খামারের যে কৃষি শ্রমিক তারা যেন ট্রেড ইউনিয়ন করতে পারে, সেই রাইটটাও অর্জন করা গেছে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে এরা ইনক্লুডেড হলেও সার্বিকভাবে আপনারা যদি এখন দেখেন পুঞ্জভিত্তিক ট্রেড ইউনিয়ন আছে কি না কৃষি শ্রমিকদের, আপনি কিন্তু দেখবেন না। শুধুমাত্র সরকারি ওন যে গাজীপুরের যে ইরি বিড়ির ওইখানে একটাতে শুধু পুঞ্জভিত্তিক ট্রেড ইউনিয়ন হয়েছে। এর মানে কি, আমাদের কৃষি শ্রমিকরা অসংগঠিত, এবং তাদের জন্য ন্যূনতম মজুরির একটা অধ্যাদেশ ছিল 1984 সালের, সেটাও 2-3 বছর আগে ওটা ডেট ঘোষণা করা হয়েছে।
বলা হয়েছে যেহেতু ওরা শ্রম আইনে অন্তর্ভুক্ত হয়েছে তাহলে এখন মজুরি তারা দেন দরবার করে নেবে, কিন্তু আমাদের যে ন্যূনতম মজুরি বোর্ড, সেই মজুরি বোর্ডে কিন্তু এখন পর্যন্ত কৃষি খাতকে অন্তর্ভুক্ত করা হয়নি। যে অন্তর্ভুক্ত হলে সেখানে একটা কৃষি শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি সরকার ঠিক করে দেবে, যেটা হলো বাস্তবায়ন করা। তখন মালিক বলেন, পার্সোনাল মালিক আর খামার ভিত্তিক মালিক, তাদের কিন্তু দায়িত্ব, না হলে কিন্তু শাস্তির বিধান আছে। যেহেতু দীর্ঘদিনের দাবির পরেও কৃষি মজুরদের মজুরি বা কৃষি শ্রমিকদের মজুরি আমরা এখনও ধার্য করতে পারিনি বা ন্যূনতম মজুরি সরকার ঘোষণা করেনি, সুতরাং এইখানে কোনো দেন দরবারের প্রশ্নই আসে না। যে যেভাবে পারে তারা মজুরি দিচ্ছে। যখন মৌসুম হয়, আপনারা জানেন, একটুকু বলা রাখা ভালো, কৃষিতে এখন কিন্তু নারী শ্রমিকের সংখ্যা অনেক বেশি পুরুষ শ্রমিকের চাইতে, কারণ পুরুষ শ্রমিকরা মৌসুমি যখন বপন হয়, হারভেস্টিং হয়, সেই সময় ভালো মজুরি পাওয়া যায়, ওই সময় তারা গ্রামে চলে যান, বাকি সময় কিন্তু ঢাকায় বা শহরাঞ্চলে বিভিন্ন ধরনের কাজ করেন। বাকি কাজ কিন্তু ম্যাসিভ কাজটাই করেন নারীরা, এবং সেখানে কিন্তু দেখা যায় যে মজুরি বৈষম্য। এর মানে সমমানের কাজেও পুরুষ শ্রমিকরা বেশি পাচ্ছেন, নারী শ্রমিকরা কম পাচ্ছেন। যেই হারভেস্টিং পুরুষরা করে 700-800 টাকা এখন পায়, নারীরা এখনও 350-400 টাকা পায়। এখানেও একটা বৈষম্য রয়ে গেছে। যদি ন্যূনতম মজুরিটা কৃষি শ্রমিকদের জন্য ঘোষণা হতো, এই প্র্যাকটিসটা করা যেত না। যেখানে ন্যূনতম মজুরি নিশ্চিত করা হয়েছে সেখানেও তো শ্রমিকরা ভালো। হ্যাঁ, এবার আসি ম্যানুফ্যাকচারিং বা ফর্মাল সেক্টরে যেটা বলছেন, সেখানে যদি আমরা দেখি, সেখানে কিন্তু কৃষি শ্রমিক বা অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকের চাইতে অনেক ভালো। যেমন গার্মেন্টস শ্রমিকদের জন্য 12,500 ন্যূনতম মজুরি, সেটা কিন্তু দিতে বাধ্য এবং দিচ্ছেই। কিছু ফ্যাক্টরি আছে যারা সাবকন্ট্রাক্টিং বা খুবই ছোট, যাদের ইন্সপেকশন নাই, বা যারা কন্ট্রাকচুয়াল ওয়ার্কার দিয়ে অবৈধভাবে ওয়ান কাইন্ড অফ কাজ করাচ্ছেন, তাদের ক্ষেত্রে দেখা যায় যে তারা হয়তো মানছেন না। কিন্তু আপনি যদি মোটা দাগে ফার্স্ট টায়ারের গার্মেন্টস দেখেন বা সেকেন্ড টায়ারও, তারা কিন্তু মোটামুটি সার্ভিলেন্সের মধ্যে আছেন এবং তারা পারেন না। কিন্তু আমি এর মানে বলতে চাচ্ছি, মজুরি যদি ঘোষিত হয়, সেটা অবশ্যই শ্রমিকরা নিজেরাই সেটা পাওয়ার জন্য দাবি করতে পারবে। যেখানে ফর্মাল সেক্টর দাবি করছে, দেখেন গার্মেন্টস কত দিয়ে, 1600 টাকা দিয়ে শুরু হয়েছিল, আজকে 1250 টাকা, 12,500 টাকা, সরি। তো সেইটা কিভাবে হলো? সেটা তো এমনি কেউ দেয়নি, মালিকরা তো এমনি বাড়ায়নি। আপনি যে সমস্যাগুলোর কথা বললেন, আপনার কাছে আপাত দৃষ্টিতে জাস্ট আলোচনার শুরুতে সমাধান কি মনে হচ্ছে, কি করা উচিত? সবার জন্য মিনিমাম ওয়েজ নির্ধারণ করা উচিত, কারণ নাকি অন্য কোনো পলিসিতে আসা উচিত? অবশ্যই মিনিমাম ওয়েজ, যেটা তো একটা লেবার রাইটস, সুতরাং লেবার রাইটসে আমাকে লেবার লয়ে অন্তর্ভুক্ত করা মানে আমাকে লেবার লয়ের সমস্ত ধরনের অধিকার নিশ্চিত করতে হবে। আমাদের যারা এখানে পলিটিক্যাল পার্টির নেতৃত্ববৃন্দ আছেন, তাদের কাছেও আমি বলতে চাই, তারা যখন পার্লামেন্টে যাবেন, এই দাবিগুলোই যেন তোলা হয় যে সকল শ্রমিককে অবশ্যই লেবার লয়ে অন্তর্ভুক্ত করা এবং ন্যূনতম মজুরি এবং ট্রেড ইউনিয়ন করার রাইটস। সো এই ট্রেড ইউনিয়ন তারা তাদের দাবিগুলো তখন মালিক পক্ষের সাথে দেন দরবার করতে পারবে ট্রেড ইউনিয়ন গঠনের মাধ্যমে। এটাই একমাত্র সমাধান। তারপর আনুষঙ্গিক অনেক আলোচনা আছে, সেটা আমরা হয়তো আরো আলোচনা করব। এবার আমরা গবেষকদের কথা শুনলাম, এবার আমি একটু রাজনীতিবিদদের কাছে যেতে চাই। ডাক্তার মনীষা চক্রবর্তী, আপনার কাছে আমি শুরুতে আসতে চাই। মজুরির মধ্যে ভারসাম্য নেই, পণ্যের দামের মধ্যে ভারসাম্য নেই। সানজিদা আপা বলছেন যে যদি শ্রমিকরা তারা ভোকাল হতে পারে, তাহলে তারা তাদের কথাগুলো ঠিক মতো বলতে পারবে। প্রশ্ন হচ্ছে আপনার কাছে, এটাকে কি মনে হয়, আমরা যে এত বড় একটা সংকট তৈরি করে ফেললাম, এটা কি আসলে আমাদের এন্টায়ার সিস্টেমের ব্যর্থতা নাকি আমাদের রাজনৈতিক অদূরদর্শিতা? ধন্যবাদ আপনাকে। আজকের এই বিষয়টি আমি মনে করি যে বিশেষ করে রাজনৈতিক প্রেক্ষাপটে যেহেতু নির্বাচন আসছে, এই ধরনের আলোচনাগুলি খুবই গুরুত্বপূর্ণ, কারণ রাজনৈতিক দলের এজেন্ডায় আমাদের দেশের 7,40,00,000 শ্রমিক, সেই শ্রমিকের কথা কতটুকু আছে বা তারা কতটুকু ভাবেন, সেটাও আসলে এই সময়ে মানুষের কাছে যাওয়াটা প্রয়োজন। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই যে মজুরি, শ্রমিকের জন্য মজুরিটা খুবই প্রয়োজনীয় একটা বিষয়, এবং সেটা শুধু শ্রমিকের জন্য না, অর্থনীতির জন্যও কিন্তু খুব প্রয়োজনীয় একটা বিষয়। আমরা মজুরি নির্ধারণের ক্ষেত্রে কী কী ফ্যাক্টরগুলি বিবেচনা করা দরকার সেটা যদি একটু ছোটো করে বলে ফেলি, তাহলে একটা বিষয় হচ্ছে যে শ্রমিক মজুরিটা পেয়ে আসলে কী করবে? সে তো বেঁচে থাকবে, তার খাবারের খরচ, তার বাচ্চার পড়ালেখার খরচ, তার বাবা মায়ের ওষুধের খরচ, তার বাসা ভাড়া, তার বিদ্যুৎ বিল, তার যাতায়াত খরচ, এই বিষয়গুলি মজুরি থেকে আসতে হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে কিছু কিছু ফ্যাক্টর এখানে কাজ করতে পারে, যে তার কাজের ধরনটা কেমন, তার দক্ষতা কেমন, অভিজ্ঞতা কেমন, মালিকের শিল্পের
শিল্পের অবস্থা কেমন, এইগুলিও বিচার বিবেচনা করা যেতে পারে। কিন্তু আমরা দেখি যে মালিকের মুনাফার বিষয়টি যতটা বিবেচিত হয় মজুরি নির্ধারণের ক্ষেত্রে, শ্রমিকের দিকটা কিন্তু খুবই কম বিবেচিত হয়, যে কারণে বাংলাদেশে কিন্তু এখনও গার্মেন্টস সেক্টর নিয়ে আমরা গর্ব করি, যেটা আমাদের একটা রপ্তানির প্রধান খাত, আমাদের দেশের রিজার্ভ তৈরি করা, আমাদের ডলারের ইনকামের একটা বড় জায়গা হচ্ছে গার্মেন্টস। কিন্তু সেই গার্মেন্টসে কিন্তু আমরা এখনও $100 উপরে মজুরি নির্ধারণ করতে পারিনি। এবং আমাদের পরে স্বাধীন হওয়া ভিয়েতনাম 75 সালে যে দেশ স্বাধীন হয়েছে, তারা কিন্তু আমাদের দ্বিগুণ মজুরি দেয়। আমরা যদি দেখি যুদ্ধ বিধ্বস্ত দেশ কম্বোডিয়া কিন্তু $210 মজুরি দিচ্ছে। এবং এইরকমভাবে আমরা দেখি যে বাংলাদেশ কিন্তু এখন সর্বনিম্ন মজুরির দেশে পরিণত হয়েছে, কিন্তু কোটিপতির সংখ্যা কিন্তু বাড়ছে। আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করেছি, কিন্তু 1 বছরে 10,000 কোটিপতি তৈরি হয়ে গেছে। তাহলে এই যে আমাদের দেশে শ্রমিকদের সাথে যখন তাদের অধিকারটা বুঝিয়ে দেওয়ার জায়গাটা আসে, আমরা দেখি যে মালিক তার মুনাফার জায়গাটি নিশ্চিত করার জন্য তিনি তো কাঁচামালের দাম কম দিতে পারেন না, তিনি বিদ্যুৎ বিল কম দিতে পারেন না, তিনি হয়তো ঋণের সুদ কম দিয়ে কোনো কোনো মালিক ঋণ খেলাপি হয়ে থাকেন, কিন্তু শ্রমিকের মজুরিটা কম দেওয়ার বেলায় মালিকদের একটা ঐক্য মুনাফা বাড়ানোর ক্ষেত্রে এটা কিন্তু দারুণভাবে পরিলক্ষিত হয়। এবং এই জায়গায় সরকারের ভূমিকাটি সবসময় প্রশ্নবিদ্ধ ছিল। যে সরকার ক্ষমতায় ছিলেন সবসময়ই শ্রমিকের জন্য শক্তিশালী রোল কোনো সরকার প্লে করেননি। এখানে একটু দেখেন যে আমাদের মজুরি স্কেল, আমরা এই সমস্যাটা সমাধান কিভাবে করব, ন্যায্য মূল্য মজুরি কিভাবে নিশ্চিত করব, সেই জন্য কিন্তু আমরা মজুরি স্কেলের কথা বলি, যে মজুরি স্কেল বাস্তবায়ন করা এবং মজুরি স্কেলটা যেন ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য যথেষ্ট শক্তিশালীভাবে শ্রমিকের দিকটা সেখানে বিবেচনা করা হয়। তো এখন এই মজুরি স্কেলের কি অবস্থা? মজুরি স্কেল হচ্ছে 2012 সালে 46টা সেক্টরের জন্য ডিক্লেয়ার করা হয়েছে। 29টা সেক্টর আছে বাংলাদেশে যেখানে এখনও কোনো মজুরি স্কেলই ডিক্লেয়ার করা হয়নি। সেই যে 2012 সালে অন্যদেরটা ডিক্লেয়ার করা হয়েছে, সেইটার পরিস্থিতি কি? সেটার পরিস্থিতি হচ্ছে যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একটা গবেষণা করেছে 385টা কারখানার উপরে। সেখানে দেখা গেল যে 68% কারখানা সেই $100 কিন্তু সেই $100 যে মজুরি সেইটা 68% কারখানা বাস্তবায়ন করেছে, মানে 12,000 বা 12,500 টাকা। এখনও 32% কারখানা সেই যে $100 12,000 টাকার মজুরি সেটাই কিন্তু এখন পর্যন্ত বাস্তবায়ন করে নাই। এবং এটা শুধু গার্মেন্টস শিল্পের কথা বলছি, অন্যান্য সেক্টরের অবস্থা কিন্তু আরও খারাপ, কারণ গার্মেন্টসে যেহেতু এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি, এখানে নানান রকমভাবে কমপ্লায়েন্স দেখাতে হয়, ফলে তাদের ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা কাজ করে। এইটাই যদি হচ্ছে এখনো 32% কারখানা এই 12,500 টাকার মজুরি না দেয়, তাহলে আপনি বুঝতেই পারেন যে বাকি সেক্টরগুলির অবস্থাটা কি। এবং আরেকটু বলি যে আমাদের কিন্তু এখানে আইন আছে, মজুরি যদি কোনো মালিক না দেয় মজুরি স্কেলের, তাহলে কিন্তু একদম পরিষ্কার করে বলা আছে 289 ধারায় যে কেউ যদি মজুরি স্কেলের চেয়ে কম টাকা দেয় তাহলে তাকে 1 বছর কারাদণ্ড হবে। আজ পর্যন্ত কোনো মালিকের 1 বছর কারাদণ্ড হয়েছে মজুরি কম দেওয়ার জন্য? আমরা তো দেখি না, জরিমানাও হয়নি। এবং নিয়ম আছে, কেউ যদি কম মজুরি দেয় শ্রমিককে তাহলে 50% অতিরিক্ত ক্ষতিপূরণ দিতে হবে শ্রমিককে। এই ধরনের ইনস্ট্যান্স, এই ধরনের ঘটনা আমরা কিন্তু বাংলাদেশে দেখি না। তার মানে আইন আছে। জি, আমরা এটাই আগামীতে আপনাদের কাছ থেকে আরেকটু ডিটেইলে জানতে চাবো যে যেই এক্সিস্টিং নিয়মগুলো আছে সেগুলোর এক্সিকিউশন আপনারা আরও কীভাবে ডিটেইলে প্ল্যান করতে চান। এ পর্যায়ে আমি জনাব অ্যাডভোকেট আতিকুর রহমান আপনার কাছে আসতে চাই। আমরা এমন একটা বাজার ব্যবস্থায় থাকি যেখানে মূল্য নির্ধারণে বলা হয় মধ্যস্বত্বভোগী আছে, সিন্ডিকেট আছে, রাজনৈতিক প্রভাব আছে। এইখানে ন্যায্য দামের ধারণা কি আসলে এই মুহূর্তে এস্টাবলিশ করা যায়? কনসিডারিং দ্য ফ্যাক্ট, আমি একটা সমাধান আপনার কাছে জানতে চাই। আপনারা সবসময় বাজার ব্যবস্থায় নৈতিকতার চর্চার কথা বলেন, আপনারা যদি দায়িত্ব নেন আপনারা কিভাবে করবেন? জি, ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের এই সমস্যাটা একটা দীর্ঘস্থায়ী সমস্যা এবং কাঠামোগত সমস্যা। আমরা যখনই ন্যায্য মূল্যের কথা বলি, যেটা আপনি বলেছেন, আপনি বলার সময় নানাবিধ সমস্যাগুলো আমরা দৃশ্যমান দেখি, কিন্তু এখন পর্যন্ত সেই সমস্যাগুলোর সমাধান কিন্তু মানে জনগণ দেখতে পায় না। আমরা সিন্ডিকেটের কথা বলি, আমরা বলি যেখানে বঞ্চিতভোগী সেখানে আছেন, কিন্তু এই জায়গাগুলো থেকে বেরিয়ে আসার জন্য যেটা আমরা মনে করি যে সকল ক্ষেত্রে আমাদের এটা ট্রান্সপারেন্সি জরুরি। দেখুন, আমাদের বাংলাদেশে আমরা সকল শ্রেণী পেশার মানুষের কথা বলি, কিন্তু যাদের শ্রমে এবং গামে দেশটা এগিয়ে যাচ্ছে তাদের সেই ন্যায্য মূল্য পাওয়ার দিকটা তো রাষ্ট্র কিন্তু এখানে আন্তরিক নন। দেখুন, আমরা এখন যে পণ্যটা পাচ্ছি আমাদের হাতে, ধরুন এটা 4-5টা হাত কিন্তু বদল হয়।
বদল হয়ে আমরা একটা দামে জিনিসটাকে আমরা ক্রয় করছি। এখন যদি আমরা মাঝখানে এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করতে পারি এবং যদি 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 বিক্রেতা এবং যদি ক্রেতার মধ্যে আমাদের এখানে সরাসরি একটা অবস্থান তৈরি হয়ে যায়, নিঃসন্দেহে ক্রেতাও সেখানে উপকৃত হবেন, আবার বিক্রেতাও সেখানে উপকৃত হবেন। দেখুন, বাংলাদেশে আমরা যে সমস্যাটা আছে, বিশেষ করে আমাদের দল আমরা যে জায়গাটাকে ইনশিওর করতে চাই, এই যে মাঝখানে অনেকগুলো দাব আমরা জানি, এই দাবগুলোকে আমরা নিয়ন্ত্রণ করব এবং সে নিয়ন্ত্রণের যদি জায়গাটা আমরা বলি যে এই যে জিনিসপত্রের দাম আমাদের বেড়ে যাচ্ছে, কিংবা যারা প্রান্তিক কৃষক তারা সে সুবিধাটা পাচ্ছেন না। আমরা দেখি নানা জায়গাতে আমাদের নানাভাবে দলীয়ভাবে কিন্তু সেখানে চাঁদাবাজি হয়, আমাদের পরিবহনের সেখানে সমস্যা আছে। এবং অনেক সময় দেখা যায় যে পরিবহন মালিকদের পক্ষ থেকেও কিন্তু সেখানে কী করা হয়, এক ধরনের আলাদা তারা টোল সেখানে নিচ্ছেন। যদি আমরা এই জায়গা থেকে একটা জবাবদিহিতা নিয়ে আসতে পারি, যদি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা আমরা এরকম করতে চাই, এই রাষ্ট্রের ভিতরে রাষ্ট্রের পলিসির বাহিরে কেউ মাঝখানে সুবিধা ভোগ করতে পারবেন না। দেখুন, আপনি যখনই বাজার সিন্ডিকেটের কথা বলেন, জনগণ একটা অনুমান করে যে এই সিন্ডিকেটের সুবিধা কারা পাচ্ছেন। যদি এক সপ্তাহ কোনো পণ্যের দাম বৃদ্ধি হয়, এই এক সপ্তাহ যে পরিমাণ টাকা জনগণের পকেট থেকে বেরিয়ে যায়, এটা সুবিধা কারা ভোগ করে। এবং জনগণ মনে করে যে কোনো না কোনোভাবেই যারা এই কাজগুলো করেন তারা কোনো রাজনৈতিক তারা পৃষ্ঠপোষকতা পান এবং এটার বেনিফিশিয়ারি রাজনৈতিক দলের কোনো নেতার সেখানে হন। আমরা বলি যে এই জায়গাতে আমরা সুযোগ পেলে এই জিনিসটা বন্ধ হয়ে যাবে। রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় কোনো ব্যবসায়ী সিন্ডিকেটকে আমরা গড়ে তুলতে দিব না। আমরা মনে করি রাষ্ট্রের চেয়েও সিন্ডিকেট বড় হতে পারে না। যদি রাষ্ট্র সেখানে তার জায়গা থেকে স্বচ্ছতা অবলম্বন করে, যদি রাষ্ট্র তার জায়গা থেকে সেখানে জবাবদিহিতার বিষয়গুলোকে বাধ্যতামূলক নিয়ে আসে, নিঃসন্দেহে মাঝখানে বসে অন্যজন তিনি কার স্বার্থে সেখানে কাজ করবেন। আমরা বাংলাদেশে যখনই যারা দেখেছি এসেছেন, এই জায়গাটা নিয়ন্ত্রণ করা যায়নি। কোনো না কোনোভাবেই কোনো ব্যক্তি হোক, অনেকে বলে যে এটা ব্যবসায়িক মাফিয়াতন্ত্র আছে, এটা কিন্তু আমরা শুনি, এটা আমরা বলতে, কিন্তু এই মাফিয়াতন্ত্রের মূল জায়গাটা কোথায় আছে? আমরা মনে করি রাষ্ট্র যদি আমরাকে ঠিক রাখতে পারি, যদি নৈতিকভাবে রাষ্ট্রের বিটটাকে আমরা ধারণ করতে পারি, এই ধরনের মাঝখানে বসে কিংবা আমার কৃষক ন্যায্য মূল্য কম পাবেন, মাঝখানের যারা থাকবেন তারা কোনো পরিশ্রম না করে সেখানে তারা বেনিফিশিয়ারি হবেন, এটা এক ধরনের কিন্তু বৈষম্য। এক ধরনের এই বৈষম্যটাকে আমরা দূরীভূত করার জন্য সেখানে আমাদের রাষ্ট্রীয় পদক্ষেপ সেখানে আমরা রাখতে চাই। জনাব আতিকুর রহমান, আপনার কাছে আমি আরেকবার আসবো। এই কৌশলটা আমি আপনার কাছ থেকে তখন জানতে চাবো যে কীভাবে আপনারা করবেন বুঝতে পারছি। আমি সামান্তা শারমিন আপনার কাছে আসতে চাই। আমরা এখনকার যে বাস্তবতা দেখি, যেটা সবাই বলছিলেন যে শ্রমিকরা আসলেই আয় দিয়ে জীবন চালাতে পারছেন, এবং অবাক করার বিষয় হচ্ছে যেহেতু আপনারা তরুণদেরকে প্রতিনিধিত্ব করেন জাতীয় নাগরিক পার্টি থেকে, তরুণরাও কিন্তু এখন যারা জব মার্কেটে জয়েন করছে তারাও একই কথা বলছে যে তারা যেই আর্নিংটা করছে, তাদের যে উপার্জন, সেটা আসলে তাদের জন্য যথেষ্ট না। আপনারা এই সমস্যাটাকে কিভাবে ডিফাইন করেন এক, এবং যেহেতু আপনারা নতুন ধ্যান ধারণা নিয়ে আসার কথা বলেন, আপনারা সমাধানের ক্ষেত্রে কোনো নতুনত্ব দেখছেন কিনা? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। যমুনা টিভি ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ আয়োজনে আজকে যে প্রোগ্রাম, এটা খুবই জরুরি এবং আজকে এই সময়টায় আসলে পলিটিক্যাল পার্টিগুলো নানান ধরনের মতামত দিবে এবং ওয়াদা ব্যক্ত করবে। পলিটিশিয়ানদের জন্য সবচেয়ে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ না করা। যদি এখানে নানান ধরনের বক্তব্য দেওয়া হবে, যদি কেউ সেটা ফুলফিল করতে না পারে এবং সেটার কারণ উল্লেখ করতে না পারে, পরবর্তীতে তারা রাজনীতিবিদ হিসেবে আর নিজেদেরকে ফিল্ডে রাখতে পারবে না। এই ধরনের একটা মনোভাব নিয়ে রাজনীতিতে আসতে হবে। আর পরবর্তীতে যারা নাগরিকবৃন্দ তাদেরকেও এটা অ্যাকাউন্টেবল করতে হবে। আমি কথা বলা শুরু করার আগে একজনের কথা একটু মনে করতে চাই। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ড, এবং উনি পেশায় ছিলেন একজন প্রশাসন শ্রমিক, এবং তার হত্যাকাণ্ডের মধ্যে ধর্ম অবমাননাকে যতটুকু গুরুত্বের সহিত দেখানো হয়েছে, তার চেয়ে বেশি জরুরি ছিল তার পোশাক শ্রমিক আইডেন্টিটিটা। এবং আমি যতটুকু পত্রিকায় দেখলাম যে এইটাকে খুব গুরুত্বহীনভাবেই উল্লেখ করা হয়েছে যে তার যে জব
যেখানে ছিল সেই কারখানার সাথে যে দেন দরবার, যেটা দর কষাকষি বলেন আপনারা, সেই দর কষাকষি মালিক পক্ষের সাথে উনি এক ধরনের ওই ফরম্যাটে উনি যুক্ত ছিলেন। সো এই যে হত্যাকাণ্ডের পিছনে আসলে সেটারও কোনো মদদ আছে কিনা, এই কারখানার যারা মালিক পক্ষ তাদের কোনো মদদ আছে কিনা আমরা কিন্তু তদন্তে সেগুলো দেখতে পাইনি। কয়েকজন গ্রেফতার হয়েছে, কিন্তু এটার আসলে ভবিষ্যৎ কি আমরা জানি না। সো এই যে আমাদের মানে একটা জিনিস হয় কি, যে পলিটিশিয়ানরা যখন ওয়ার্ক করেন এবং জনগণ যখন তাদের দিকে তাকিয়ে থাকেন, একটা গ্যাপ তৈরি হয়। এই গ্যাপটা হচ্ছে বিস্মৃতি। যে বিষয়গুলো মনে রাখা প্রয়োজন সেই বিষয়গুলোকে আমরা মনে রাখতে পারছি না, বা জনগণও সেটা মনে রাখছে না। পলিটিশিয়ানদের বাগাড়ম্বর এবং পারফরমেন্সে সেটা অনেক সময় মানে চোখের আড়াল হয়ে যায়। আমি এখানে যাওয়ার আগে আপনি যেটা বলেছেন যে তরুণদের যে জায়গাটা, তরুণদের জায়গা অবশ্যই নতুনত্ব থাকবে, কিন্তু আমাদের অবশ্যই ব্যাক টু বেসিক্সে যাইতে হবে। যে আপনার এখানে পুঁজিকে আসলে আমাদের পুঁজিবাদী যে সোসাইটি আমরা বলতেছি, এটাকে আসলে পুঁজিবাদী কিনা, বা এবং এই পুঁজিবাদী সোসাইটির মূল সুরটা কি, যেটা আমি বুঝি এটা হচ্ছে একটা কনজিউমারিস্ট সোসাইটি, আপনার গ্রাহক ভিত্তিক এবং চাহিদা ভিত্তিক। এখানে আমরা যেটা দেখেছি যে আমাদের একদম অর্থনীতির মূলে যেটা আছে, যে দাম এবং মূল্য, এই দুইটার মধ্যে কিন্তু একটা তফাৎ থাকার কথা। এই তফাৎটাকে যেটা ব্যাখ্যা করে অর্থনীতিবিদরা, যেটা ব্যাখ্যা করে, এবং এখানে অবশ্যই আপনাকে মার্কসের জায়গা থেকে এটাকে দেখতে হবে। আর কোনো মানে অল্টারনেটিভ অপশন নাই। যাই এসেছে ওই সময় থেকেই, মানে ওই মার্কসবাদ থেকেই আসলে অর্থনীতির এই শ্রমিকদের জায়গাগুলো দেখা হয়েছে। সো মূল্য এবং দামের মধ্যে পার্থক্যটা এটা খুবই জরুরি, কারণ মূল্যটা হচ্ছে আপনার শ্রমের সামাজিকভাবে প্রয়োজনীয় যে দাম, সেটা হচ্ছে মূল্য। আর দাম বলতে প্রাইসটা হচ্ছে যেটা আসলে ব্যয় করা যায়, এবং সেটা হচ্ছে চাহিদা এবং যোগান, যে কথাটা আসছিল, যে চাহিদা এবং যোগানের ভিত্তিতে সেটা বাজার অনুযায়ী উঠানামা করে। এটার সাথে যৌক্তিকতা এবং হচ্ছে শ্রমিকের প্রয়োজনীয়তা, শ্রমের মর্যাদার কোনো সম্পর্ক নাই। সো এইটা আমাদেরকে ক্লিয়ারলি মানে এই বেসিকে আসলে যেতে হবে। সো এখন আমরা যেই জায়গাটা মানে তরুণদের জায়গা থেকে আমরা যেটা করতে চাই, যে মজুরির মধ্যে কি কি আসলে ইনক্লুডেড থাকে, যে শ্রমশক্তির মূল্য কি কি, এবং মূল্যের জায়গা থেকে আমরা যেটা দেখি প্র্যাকটিস, জীবন ধারণের জন্য ন্যূনতম খরচ, মানে ন্যূনতম মানে এটা এখন পর্যন্ত আজকে স্বাধীনতার 53 বছরের ন্যূনতম থেকে আমরা মিডিওকার জায়গায় পর্যন্ত পৌঁছাতে পারি নাই, মাঝারি না, এটা এখনো ন্যূনতম নিয়ে আমাদের এখনো ফাইট করতে হচ্ছে। মনীষাদি যেভাবে ব্যাখ্যা করলেন যে এত পার্সেন্ট এখনো বাকি আছে। সো আর হচ্ছে একজন শ্রমিককে আপনি দেখেন, যে শ্রমকে আপনি কিভাবে দেখবেন না শ্রমিককে কিভাবে দেখবেন, দেখার দৃষ্টিভঙ্গিটা এখানে ইম্পর্টেন্ট। যে একজন শ্রমিকের বাসস্থান বা কোনো মতে চিকিৎসা করতে পারবে, আর তার পরবর্তী প্রজন্মে শ্রমিককে তৈরি করতে পারবে, পরবর্তী প্রজন্মের মানুষকে না, পরবর্তী প্রজন্মের শ্রমিককে তৈরি করতে পারবে, এরকম একটা জীবন ব্যবস্থা তাকে তৈরি করে দেওয়া। এবং এখানেও কিন্তু শ্রম এবং শ্রম শক্তির মধ্যে তফাৎটা আমাদের যারা এই শ্রমিকদের নিয়ে কাজ করেন তাদেরকেও এই বিষয়টা তাদেরকে বুঝাইতে হবে। এবং পলিটিশিয়ানদের কাজ হচ্ছে এগুলোই বারবার বলা, যে শ্রম এবং শ্রমশক্তি দুইটা কিন্তু একই বিষয় হবে না। কারণ শ্রম হচ্ছে ওই জিনিসটা যেটা আপনার কাজের সাথে সরাসরি সম্পর্কিত, আর শ্রমশক্তি হচ্ছে যে আপনি পরবর্তী দিনে এসে ওই কাজটা আবার করতে পারবেন, যতক্ষণ পর্যন্ত আপনার গায়ে শক্তি থাকবে ওইটাকে ক্রয় করা। আমাদের যে ইন্ডাস্ট্রিগুলো, আমাদের শিল্প বলেন, আমাদের কৃষকদের যারা এই যে মজুতদাররা আছে, তারা কিন্তু আসলে শ্রমশক্তি ক্রয় করেন, শ্রম ক্রয় করেন না। তাহলে এই বিষয়গুলো, এই যে বেসিকে আমাদের একটু যেতে হবে। আমরা নতুনত্বের কথা অবশ্যই বলবো, কিন্তু আমরা যে নতুনত্বের কথা এবং এই যে নানান ধরনের পলিসি মেকিংয়ের জায়গা থেকে কথা বলতে বলতে শ্রমিক এবং শ্রম সম্পর্কে বেসিক ধারণা থেকে আসলে দূরে সরে গেছি। এইটা হচ্ছে আমাদের পলিটিশিয়ানদের খুব কাজ, যে এই জায়গাগুলো নিয়ে কথা বলা। নিঃসন্দেহে আমরা আরও আপনাদের কাছ থেকে আপনাদের পরিকল্পনাগুলো শুনবো। ইসরাফিল খসরু, আপনার কাছে আসতে চাই। এমন একটা সংকটের কথা আমরা শুনলাম যেটাতে আসলে শ্রমিকদেরকেও মজুরি দিয়ে তাদের জীবন ধারণ নিশ্চিত করা জরুরি, আবার একই সাথে মালিকরাও যেহেতু বলছেন তাদের ব্যবসায় টিকে থাকা কঠিন, অর্থনীতির সাথে তাদেরকেও সার্ভাইভ করানো জরুরি। এটা আসলে একটা ডাবল এন্ডিং মানে সলিউশন আছে কিনা আমি জানি না। আপনারা এই সমস্যাটাকে কিভাবে ডিফাইন করেন? আপনারা নতুনত্ব কি আনবেন যদি নির্বাচিত হন? আচ্ছা, প্রথমত আই থিঙ্ক একটা জিনিস আমাদের রিয়েলাইজ করতে হবে, ন্যায্য মূল্য এবং ন্যায্য মজুরি আপনি কিন্তু স্পেসিফিক পলিসি দিয়ে কি নিশ্চিত করতে পারবেন না।
এটা আপনার করতে হবে একটা হোলিস্টিক অ্যাপ্রোচ, এটা আপা অনেকটা বললেন, একটা হোলিস্টিক অ্যাপ্রোচ চেঞ্জ লাগবে, মাইন্ডসেট চেঞ্জ আসতে হবে। স্পেসিফিক পলিসি যেটা আপনি করতে পারবেন না, বিকজ এটা একটা সিস্টেমিক প্রবলেম। হ্যাঁ, তো প্রথমে আপনার একটা মাইন্ড শিফট আসতে হবে প্রথমেই। তো কথা ধরুন আমি যখন ন্যায্য মজুরির কথা বলি, আমি কি সরকার যেটা ডিক্লেয়ার করা নতুন মজুরি কি ন্যায্য মজুরি, সেটা কি আমরা ধরে নিচ্ছি? সেটা কিন্তু না। আমার কাছে ন্যায্য মজুরি কী হবে? ন্যায্য মজুরি হচ্ছে একজন শ্রমিক অথবা একজন কৃষক যিনি কাজ করছেন, কাজ করার পর যে মজুরিটা পাবেন ওটা উনি তার জীবিকা নির্বাহের জন্য শেষ করে কিছু টাকা সেভিংস করতে পারবেন, তার জন্য সেভিংসও থাকে। এটা কিন্তু মূল জিনিস। হ্যাঁ, সো এই জিনিসটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে বেসিক্যালি ন্যূনতম সরকারি যে মজুরিটা আছে, ইট ইজ নট নেসেসারি এটা ন্যায্য মজুরি আমরা ধরতে পারি। এখন ন্যায্য মূল্য এবং ন্যায্য মজুরির মধ্যে কিন্তু এখানে আলাদা করার কোনো কিছু নাই, দুটোকে আমাদের কিন্তু একভাবে দেখতে হবে। কারণটা কি, বাজারে যদি পণ্যের দাম অস্বাভাবিকভাবে বাড়তে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু শ্রমিকের মজুরি বাড়িয়ে কোনো লাভ হবে না, কিন্তু এখানে আপনার অ্যাডজাস্টমেন্টে আসতে হবে। এটা এক। আবার আপনি এমপ্লয়ারদের যেটা বললেন, যারা মালিক পক্ষ আছে তাদের চিন্তা হলো শ্রমিকের মজুরির সাথে কিন্তু প্রোডাক্টিভিটি এবং এফিসিয়েন্সির একটা সামঞ্জস্য থাকতে হবে, এটা কিন্তু আছে। সো যেটা আপনার একটা ডাবল এজ সোর্ট, এটাকে আপনার সমন্বয় করার একটা বিষয় আছে। সো এখানে নতুন করে চিন্তা করার জায়গা আছে। সো এখন এখানে আমি যে প্রিন্সিপাল শিফটের কথা বলছি, এটা শিফটটা কী? আমরা এখন যদি আমরা চিন্তা করছি ইকোনমির কথা, আমরা অনেক এখানে ফর্মালাইজেশন অফ সেক্টর নিয়ে কথা বলেছি। সো আপনি প্রথমেই যদি ন্যায্য মজুরি নিশ্চিত করতে আপনার ফর্মালাইজেশন সেক্টর ইজ মাস্ট। আমরা গার্মেন্টসের কথা বলি, রেমিটেন্সের কথা বলি, বাট গার্মেন্টস অ্যান্ড রেমিটেন্স কিন্তু বাংলাদেশের লার্জেস্ট এমপ্লয়ার না। লার্জেস্ট এমপ্লয়ার হচ্ছে 46% কৃষি খাত, যেটা আপনার ইনফর্মাল সেক্টর। সো আপনার লার্জ একটা ম্যান পাওয়ার কিন্তু আপনার ফর্মাল সেক্টরের বাইরে ইনফর্মাল সেক্টর আছেন। আপনি যখন পর্যন্ত এটাকে ফর্মালাইজ করবেন না, আপনাকে পলিসি সাপোর্ট দিতে পারবেন না, আনুষঙ্গিক সুযোগ দিতে পারবেন না। কারণ আপনার প্রথম জিনিসটা করতে আপনার সেক্টরগুলোকে ফর্মালাইজ করতে হবে। আরেকটা হলো যেটা আমি প্রায় আমরা এখনও বলে আসছি, আমাদের সেক্টরাল ডাইভার্সিফিকেশন দরকার। আপনি যে এখন দুটো সেক্টরের উপর আমরা ডিপেন্ডেন্ট ওভারলি, হ্যাঁ, গার্মেন্টস রেমিটেন্সের কথা, আপনার সেক্টরাল ডাইভার্সিফিকেশন দরকার। নতুন নতুন সেক্টর আমাদের উন্মোচন করতে হবে। আমাদের মূল কাজটা আপনি যদি ন্যায্য মজুরি নিশ্চিত করতে আপনি স্কিল ডেভেলপমেন্টের দিকে নজর দিতে হবে। স্কিল ডেভেলপমেন্ট ইজ এ মাস্ট আপনার, এবং স্কিল ডেভেলপমেন্ট যদি না করতে পারেন আপনি কিন্তু ইন্ডাস্ট্রিকে কিন্তু আর এক্সপ্যান্ড করতে পারবেন না। সেখানে একটা বিশাল বড় একটা গ্যাপ থেকে যাচ্ছে। কিন্তু যেমন আমরা বিএনপি থেকে কিসের কথা বলছি, আমরা ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির কথা বলছি, উইচ ইজ আ টার্শিয়ারি সার্ভিস সেক্টর, যেখানে আমাদের ইনফ্লুয়েন্সার, কন্টেন্ট ক্রিয়েটাররা, ইউথরা, যে সামান্তা বা ইউথদের কথা বললাম, আপনি ইউথের কথা জিজ্ঞেস করলেন, ইউথরা কিন্তু একটা হিউজ সেক্টর, কিন্তু এইখানে কাজ করে। সো এই সেক্টরগুলোতে আপনার ভ্যালু এডিশন করতে হবে। এবং কৃষিখাত আপনার ভ্যালু এডিশন করতে হবে। আপনার কৃষি পণ্যের বাজার, বিপণন, মার্কেটিং, ডিস্ট্রিবিউশনে আপনার কিন্তু ইনভেস্ট করতে হবে, সরকারকে সাপোর্ট দিতে হবে। সো এই জিনিসটাকে আমার মাথায় রাখতে হবে। সো এটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি যে কৃষিখাতকে ফর্মালাইজ করে মার্কেটিং সাপোর্ট কী দেওয়া যায়, গ্লোবালি যেন কৃষি আমাদের যে পণ্যগুলো এগুলো যেন ভ্যালু এডিশন হয়, যেটা এক্সপোর্ট হবে ভ্যালু এডিশন হয়। এই আমরা খালি লোকাল মার্কেট চিন্তা করলে হবে না। বাংলাদেশের মার্কেট অত বড় না যে আমরা এখানে একটা অপটিমাম লেভেলে আপনি মুনাফা করতে পারবেন, প্রিমিয়াম কিছু করতে পারবেন। আমাদের কৃষিখাতে হিউজ অপরচুনিটি এক্সপোর্ট। সো একটু আউট অফ দ্য বক্স চিন্তা করতে, ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে আমরা চিন্তা করছি। ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে আমাদের অনেক তরুণ প্রজন্মের, যারা জেন জি বলি, জেন এক্স বলি, ওরা এই ইন্ডাস্ট্রিতে কাজ করে, কন্টেন্ট ক্রিয়েটার, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, আমাদের পেইন্টার্স, আমাদের আর্টিস্টস, আমাদের থিয়েটার কর্মী যারা আছেন পুরো বাংলাদেশে, এগুলো কিন্তু ফর্মালাইজ সেক্টর না। এই সেক্টরগুলোকে আমাদের ফর্মালাইজ করতে হবে। এই ক্ষেত্রে ওরা দে উইল কাম আন্ডার দ্য ফর্মাল নেটওয়ার্ক। তখন আপনি সুযোগ সুবিধা দিতে পারবেন এবং আপনি পলিসি সাপোর্ট দিতে পারবেন। আর মজুরির ক্ষেত্রে যেটা সরকারের যেটা রোল থাকবে, এখানে কিন্তু সরকার যেই আসবে নির্বাচনের মাধ্যমে রেগুলার স্টেক হোল্ডার কনসালটেশনস করতে হবে। বিভিন্ন এই সাপ্লাই চেনের মধ্যে যারা আছেন সবার সাথে কিন্তু সরকারের বসতে হবে। একটা ট্রান্সপারেন্সির কথা বলেছেন, ট্রান্সপারেন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট। স্বচ্ছতার মাধ্যমে এটা আপনার করতে হবে। আপনার রেগুলার কিন্তু স্টেক হোল্ডার যারা আছেন এখানে, যেখানে যারা ট্রেডার্স আছেন, ফার্মার্স আছে, এন্ড প্রোডাক্ট, আপনার ইভেন যারা কনজিউমার্স, প্রতিটি স্টেক হোল্ডারের সাথে ওপেন ডায়ালগ থাকতে হবে। ওপেন ডায়ালগ না থাকলে কিন্তু আপনি ওই ট্রান্সপারেন্সি থাকবেন এবং আপনি যে ন্যায্য মূল্য এবং ন্যায্য মজুরি নিশ্চিত করতে পারবেন না। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো এই জিনিসগুলোকে আমাদের একটু চিন্তা করতে হবে। আরেকটা কথা হচ্ছে, আমরা যদি ন্যায্য মূল্য এবং ন্যায্য মজুরি আসলে নিশ্চিত করতে চাই, পৃষ্ঠপোষকতার যে মাইন্ডসেটটা আছে এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। মার্কেটকে অপারেট করতে দিতে হবে ওপেনলি অ্যান্ড ফ্রিলি।
আমরা ফ্রি মার্কেটের কথা বলছি, এটা জেনুইনলি ফ্রি মার্কেট হিসেবে আপনাকে অপারেট করতে দিতে হবে। এখানে যে আমরা গত 15 বছর একটা অলিগার্কিক সিস্টেম দেখলাম, যেখানে 4 থেকে 5টা গ্রুপের কাছে বাংলাদেশের সকল সম্পদ কুক্ষিগত হয়ে গেছে, আর বাকিরা কিছুই পেল না, এই একটা অবস্থায় যাওয়া যাবে না। সো আমরা এখন বলছি বিএনপির পক্ষ থেকে জাস্ট খালি ডেমোক্রেটাইজেশন অফ পলিটিক্স না, দেয়ার হ্যাজ টু বি ডেমোক্রেটাইজেশন অফ ইকোনমি, যেখানে সকলের সমান সুযোগ থাকবে ব্যবসা করার, মুনাফা করার, এবং সেইটা যদি আপনি প্রোভাইড করেন, মার্কেটে প্রতিযোগিতা থাকবে, ওই ক্ষেত্রে কিন্তু আপনার ন্যায্য মূল্য এবং ন্যায্য মজুরি নিশ্চিত হবে। যেহেতু আপনার যেমন এসএমই, স্মল মিডিয়াম এন্টারপ্রাইজে, তাদেরকে আপনি প্রমোট করতে হবে যাতে তারা প্রতিযোগিতার মাঠে টিকতে পারে। অনেক ক্ষেত্রে হয় কি, পৃষ্ঠপোষকের ইকোনমিতে বড় প্লেয়াররা যারা গভর্নমেন্টের ব্যাকিংয়ে থাকে, তাদের কারণে ছোটো ছোটো যারা আছে সাপ্লাই, যারা ব্যবসা করতে চায়, উদ্যোক্তা হতে চায়, তারা করতে পারে না। সো আপনার ওই পজিশনটা, ওই এই প্লেয়িং ফিল্ডটা আপনার ক্রিয়েট করে দিচ্ছে। ইসরাফিল খোরশেদ, আপনার কাছে আমি আরেকবার আসবো, তখন আপনাদের যদি আরও কঠিন সিদ্ধান্ত নিতে হয় তখন আপনারা কী করবেন সেই স্ট্র্যাটেজি জানবো, যদি এটি নিশ্চিত করার জন্য। আমি প্রথম পর্বের আলোচনাটি আমরা আপনাদের সবার কাছ থেকে সংকট এবং ইনিশিয়াল সমাধানগুলো শুনলাম। ডক্টর সাদিকা, আপনি সবার অবজারভেশনগুলো শুনলেন, বিশেষ করে পলিটিক্যাল পার্টির যারা আছেন তারা বলছেন তারা মধ্যস্বত্বভোগী ও সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করবেন, তারা আইনের সঠিক প্রয়োগ করবেন, বাজারে নজরদারি করবেন, নতুন ধরনের পেশাগুলোকে সামনে নিয়ে আসবেন। প্রশ্ন হচ্ছে, রাজনৈতিক দলগুলো আমরা সবসময় শুনি কমিটমেন্ট দেয়, কিন্তু যেই প্ল্যানগুলো তারা বলছেন, বাংলাদেশের এখনকার অর্থনীতির প্রেক্ষাপটে আপনি এগুলোকে কতটা বাস্তবসম্মত মনে করেন? শুধুমাত্র প্রশাসনিক ডিসিশন নিয়ে এই সমস্যার সমাধান সম্ভব কিনা? ধন্যবাদ আবারও আমাকে সুযোগ দেওয়ার জন্য। শুধুমাত্র প্রশাসনিক ডিসিশন দিয়ে শেষ কথা থেকে শুরু করি, আসলে কোনো বাস্তবায়নযোগ্য কাজ হয় না। প্রশাসনিক ডিসিশনের সাথে সাথে এভরি স্টেক হোল্ডার শুড বি রেডি টু ডু ইট। সবার লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং এটা একই জায়গাতে থাকতে হবে। তো আমি সবার কথাগুলো শুনছিলাম, তো শুনতে শুনতে আমাদের দুইটা বিষয়, ন্যায্য মূল্য এবং ন্যায্য মজুরি, একটা হচ্ছে প্রডিউসার পয়েন্ট অফ ভিউ থেকে, আবার কনজিউমার পয়েন্ট অফ ভিউ থেকে। ন্যায্য মূল্য বিষয়টা দুই দিক থেকেই আসে। সামান্থা যদিও দাম এবং মূল্যকে আলাদা করেছে, আমিও আলাদা করি, কিন্তু মোটা দাগে যদি আমরা বলতে চাই, ন্যায্য মূল্য ন্যায্য মজুরি নিশ্চিত হবে এইরকম একটা পরিবেশ কখন আসবে? আপনাকে পলিসিকে রেডি করতে হবে, আপনার ফিল্ডে যারা কাজ করে আমাদের সোসাইটিকে রেডি করতে হবে, আমাদের ফার্মার, কনজিউমার সবাইকেই রেডি হতে হবে। হ্যাঁ, এই রেডি করার বিষয়টা আমাদেরকে কিভাবে করতে হবে? তো আমরা প্রথমে কথা হচ্ছে, আমরা অনেক পলিসি দেই, আমাদের অনেকের গবেষণার আলোকে এরকম পলিসিও চলে আসছে। আমাদের পলিসির জায়গাটা মনে হয় খুবই কম, কিন্তু বাস্তবায়নের জায়গাটা অনেক বেশি। তো কিভাবে আমরা এটা বাস্তবায়ন করব? প্রথমত আমরা যতদিন পর্যন্ত অনেক টমেটো উৎপাদন করব, ততদিন পর্যন্ত আমরা বলতে পারবো না যে আমাদের টমেটোর ন্যায্য মূল্য নিশ্চিত হবে। হ্যাঁ, এখানে আমাদেরকে বাইন্ডিং দিতে হবে। দেন আমাদের টমেটো, আমি একটা প্রোডাক্টের এক্সাম্পল দিয়ে বলছি। হ্যাঁ, টমেটো যখনই উৎপাদন করলো, তখন এটা শুধুমাত্র কৃষকের ঘাড়ে না দিয়ে আমাদের সবার ঘাড়ে এই দায়িত্বটাকে নিতে হবে। তো আমাদের কি টমেটো পরিবহনের জন্য রাস্তাগুলো ঠিক আছে? বাংলাদেশে 40% মানুষ অল ওয়েদার রোড ব্যবহারের সুযোগ পায়, বাকিরা কিন্তু পাচ্ছে না। কেউ না কেউ কোনো না কোনোভাবে অনেক সময় লাগছে পরিবহনের জন্য, এবং সাথে সাথে আমাদের কোল্ড স্টোরেজও সেইভাবে নাই টমেটোগুলো সংরক্ষণের জন্য, এবং আমাদের প্রক্রিয়াজাতকরণের বিষয়গুলো কিন্তু সেইভাবে নাই। আচ্ছা, তারপরে একসাথে যে আবার ফার্মাররা তাদের টমেটোগুলোকে একটা নিকটবর্তী জেলা শহরে বা ঢাকায় বা চিটাগাংয়ে, যেখানে অনেক কনজিউমার বসবাস করে, সেখানে যে পৌঁছাবে তারও আমাদের ব্যবস্থা নাই। তো ফার্মারদেরকে এখানে কোঅপারেটিভ, এনি ফর্ম কোঅপারেটিভ একটা ফেলিউর হতে পারে বাংলাদেশে। আমি জাস্ট একটু জুড়ে দিতে চাই, একটু ইন্টারাপ্ট করি, জাস্ট একটু 1 মিনিটে যদি বলতে পারেন, সেটা হচ্ছে যে এই মুহূর্তে যেই দল নির্বাচিত হবেন তাদের প্রথম কাজটি এটি নিয়ন্ত্রণ করার জন্য কোন স্টেপটি হওয়া উচিত? প্রথম কাজটি হচ্ছে আপনার হার্টে কৃষক এবং শ্রমিকের জন্য জায়গা তৈরি করা। সেটা কি আছে? আচ্ছা, যদি থাকে, আমরা সবাই যারা পলিসি মেকার, তারা ফার্মারদেরকে বা শ্রমিকদেরকে কতটুকু চিনে
সেটা একটা প্রশ্নের বিষয়। আপনারা আসলে কতটুকু চিনেন এই দুইটা লেভেলের মধ্যে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন হায়ারার্কি, এই হায়ারার্কি থেকে আমাদেরকে জায়গা তৈরি করতে হবে। এবং যেটা আমাদের সকল পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেটিভরা যেগুলো বলেছেন তার সামারাইজ করেই আমি বলতে চাই, শ্রমিকদের বা কৃষকের স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, যাতে করে তারা বিভিন্ন দিকে কাজ করতে পারে, তাদের ভ্যালু এডিশনের সুযোগ দিতে হবে। এবং আমি সবচেয়ে যেটা বেশি ইম্পর্ট্যান্ট মনে করি, বা এলিনোর অস্ট্রম যেই থিওরির উপরে নোবেল প্রাইজ পেয়েছেন, যে প্রাকৃতিক সম্পদ কিভাবে সংরক্ষণ হয়, আমি মনে করি কৃষি ক্ষেত্রেও আমরা এটাকে অ্যাপ্লাই করতে হবে। সেটা হচ্ছে আমাদের লোকাল লেভেলে স্টেক হোল্ডাররা খোলা মনে আলোচনা করে কৃষি এবং আদার্স কৃষি রিলেটেড যারা আছে সবাই যদি একসাথে ডিসকাশন করে, এই ডিসকাশনের জায়গাটাতেই আমাদেরকে বেশি জোর দিতে হবে। লোকাল লেভেল স্টেক হোল্ডারদেরকে প্রতিনিয়ত আলাপ আলোচনা করতে হবে। এবং আমরা জানি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং রিসেন্টলি এগ্রিকালচারাল মার্কেটিং ডিপার্টমেন্ট আছে, তারা লিড দিয়ে যদি সকল স্টেক হোল্ডারকে একসাথে করে এক টেবিলে বসেন, তাহলে তারা তাদের নিজেদের সমাধান খুঁজে বের করতে পারবে। রাদার উপর থেকে পলিসি না দিয়ে আমাদের আসলে গ্রাসরুট থেকে প্রবলেমের এক্সিকিউশনে যেতে হবে এবং আসলে কার্যকরভাবে রুট লেভেল থেকে এক্সিকিউশনটা শুরু হতে হবে, সেটা আপনি বলছেন। অনেক ধন্যবাদ সঞ্জিতা সুলতানা। আপনি শুনলেন যে রাজনৈতিক দলগুলোর ভাবনা, ইনিশিয়ালি তারা যেটি বলছেন, তারা যে উদ্যোগগুলোর কথা বলছেন, অনেকে বলেন যেগুলো কাগজে কলমে শুনতে ভালো লাগে, কিন্তু তাতে আসলে শ্রমিকের জীবন কতটুকু দিন শেষে বদলাবে বলে আপনি মনে করেন? কারণ এক্সিকিউশনের কিছু চ্যালেঞ্জ সবসময় থাকে। এক, দ্বিতীয়ত আমি একটা প্রশ্ন করতে চাই, নতুন এক ধরনের ডাইমেনশন তৈরি হয়েছে খণ্ডকালীন শ্রমিক। হ্যাঁ, আবার নারী শ্রমিকদের কথা আপনি বলেছেন, তাদের ক্ষেত্রে নিশ্চয়ই কিছু আলাদা ইনিশিয়েটিভ বা ডিসিশন দরকার। আপনার কাছে সমাধান কি মনে হয়? পলিটিক্যাল পার্টির যে ভাই বোনেরা কথা বললেন, ভালো লাগলো যে ওনারা এই বিষয়গুলো নিয়ে কথা বলছেন, এবং আমি আশা করছি যে তারা এগুলো নিয়ে এগিয়ে যাবেন যদি তারা পার্লামেন্টে আসেন। তো সেটা যদি হয়, তাহলে আমাদের যে শ্রমজীবী মানুষের জন্য যেই গুলো আমাদের দীর্ঘদিনের দাবি, যেমন এর আগেও আমি বলেছি যে ন্যূনতম মজুরি মানে শুধু সেক্টর ভিত্তিক না, আমাদের দাবি একটা জাতীয় ন্যূনতম মজুরি কাঠামো তৈরি করা, যেখানে অপ্রাতিষ্ঠানিক প্রাতিষ্ঠানিক সবার জন্য তার খাতোয়ারি একটা সরকার ব্যবস্থাপনা করবেন, যাতে শ্রমিক কোনোভাবেই মজুরির একটা কাঠামোর বাইরে না চলে যায়। আর আরেকটা হলো যেটা আপনি কি বলেন, কি অখণ্ডকালীন, এটা কিন্তু সবসময় ছিল। শ্রমিকের আপনি যদি শ্রম আইনের সংজ্ঞা দেখেন, 7-8 রকমের শ্রমিক আছে, তার মধ্যে খণ্ডকালীন অন্তর্ভুক্ত। এটা না, আপনি হয়তো বলতে চাইছেন, ভাই যেটা বলছেন, ডিজিটালি এখন অনেক নতুন শ্রমিক যুক্ত হচ্ছে, যেটাকে আমরা আসলে ডিজিটাল প্ল্যাটফর্ম ওয়ার্কার বলি, বা প্ল্যাটফর্ম ওয়ার্কার, যাদের সম্পর্কে আসলে আমরা খুব জানি বুঝি কম, কথাও বলি কম, এবং ওনারা যেহেতু একদম মানে নিজেদের মতো করেই কাজ করেন, ওনারা খুবই অসংগঠিত, এবং ওনাদেরও যে একটা ট্রেড ইউনিয়ন রাইট বা নিজেদের জায়গার অধিকারের বিষয়ে কথা বলতে হবে, এই ডিজিটাল প্ল্যাটফর্ম ওয়ার্কাররা এখনও সেভাবে অর্গানাইজড না, জানেন না। আমি একটা উদাহরণ দিতে পারি, ডিজিটাল প্ল্যাটফর্ম ওয়ার্কার কিন্তু উবার, পাঠাও, এমনকি ফুড যারা ডেলিভারি, এরা কিন্তু সবাই ডিজিটাল প্ল্যাটফর্ম ওয়ার্কার। ভাই আবার বলেছেন যারা কন্টেন্ট ক্রিয়েটর, তারা একটু আপার গ্রেডেড, কিন্তু এরা কেউ কিন্তু সংগঠিত না, এবং বাংলাদেশে ট্রেড ইউনিয়নরাও খুব বেশি যে কাজ করেছে ফেডারেশনগুলো, এগুলোর উপর না শুরু হয়েছে। সুতরাং আমার কথা হলো যে এই আলোচনাগুলো চলতেই থাকবে, এবং শ্রমজীবীরা যতদিন না সংগঠিত হবে তারা তাদের রাইটের কথা বলবে। আমি কখনোই মনে করি না মালিকরা শ্রমিকের কথা বলবে, মালিকরা মালিকদের কথাই বলবে। সুতরাং শ্রমিকরা শ্রমিকদের কথা বলতে হবে, সেজন্যই সংগঠিত হওয়া এবং সংগঠনের অধিকার। আমি আপনাদের সাথে শেয়ার করেছি যে একটা শ্রমিক ইশতেহার তৈরি করেছি আমরা, শ্রমিক অধিকার জাতীয় অ্যাডভোকেসি অ্যালায়েন্স একটা তৈরি হয়েছে। এই নির্বাচনী ইশতেহারে পলিটিক্যাল পার্টিরা যেন তাদের শ্রমিকদের বিষয়গুলো তাদের ইশতেহারে অন্তর্ভুক্ত করেন এবং পরবর্তীতে ইমপ্লিমেন্টেশন করেন। এখানেও কিন্তু আমি যা বলছি এই দাবিগুলো আছে। আমরা একটা জাতীয় শ্রম কমিশন করার জন্য প্রস্তাব করেছি, যে জাতীয় শ্রম কমিশন আসলে শ্রমিকের এন্টার জিনিস যেগুলো আমরা বলছি, শ্রমিকের কাজের অধিকার, শ্রমিকের শোভন এবং মর্যাদাপূর্ণ কাজের জায়গা, মজুরি বৈষম্য,
এবং থেকে শুরু করে সব শিশু শ্রমিক, নারী শ্রমিকের উপর যৌন হয়রানি, এটা তো আলোচনাই হলো না এখানে সময়ের অভাবে, যেটা একটা খুব পার্টিনেন্ট ইস্যু, যেটা আমরা জানি বিভিন্ন গবেষণায় দেখেছি। এমনকি গার্মেন্ট ফ্যাক্টরিতে তাদের বেশিরভাগ নারী শ্রমিকই কোনো না কোনোভাবে যৌন হয়রানির শিকার, যেটা তার প্রোডাক্টিভিটিতে এফেক্ট পড়ে। সুতরাং আলোচনার অনেক বিষয় আছে। সার্বিকভাবে আমরা যদি একটা মজুরি কাঠামো করতে পারি, জাতীয় ন্যূনতম মজুরি কাঠামো, একটা যদি মজুরি কমিশন এই সার্বিক দিক দেখে, আমার মনে হয় এইটা পলিটিক্যাল পার্টিতে যারা আছেন, পার্লামেন্টে আসবেন, তাদের সহায়তা করবে বই কম না। ডেফিনেটলি অনেক ধন্যবাদ। আমরা এবার আবার রাজনীতিবিদদের মতামত শুনতে চাই। আপনারা গবেষকরা কোন ধরনের পর্যবেক্ষণ দিচ্ছেন সেটা দেখলেন। ইসরাফিল খোসরো, আপনাকে দিয়ে এবার শুরু করি। সেটা হচ্ছে যে ট্রেড ইউনিয়নের সুবিধা নিশ্চিত করা, সবাইকে ফরমাল সেক্টরে নিয়ে আসা, নতুন ধরনের প্ল্যাটফর্ম ওয়ার্কারদের কথা আপনিও বলেছেন, গবেষকরাও বলছেন। প্রশ্নটি হচ্ছে, যদি আপনি আরেকটি পয়েন্ট অ্যাড করেছিলেন যে অনেক ধরনের অলিগার ক্রিয়েট হয়ে যায়, কিন্তু এই অলিগার ক্রিয়েট যদি পরবর্তীতেও তৈরি হয় এবং আপনারা যদি রাজনৈতিক দল হিসেবে রাষ্ট্রের দায়িত্বে আসেন বা সরকারের দায়িত্বে আসেন, তারা তো তখনও প্রভাব বিস্তার করবে। তাদেরকে আপনারা কিভাবে ঠেকাবেন? এবং সব ধরনের শ্রমিকদের জন্য কিন্তু স্ট্রাকচারালি সব বলা আছে, কিন্তু তারপর আপনি বলছেন যে 46% শ্রমিকরা কৃষিতে, যাদেরকে এখনো ফর্মালাইজ করা হয়নি, ইনিশিয়েটিভগুলো কি হবে? এক, দ্বিতীয়ত হচ্ছে যারা ব্যবসায়িকভাবে প্রভাব বিস্তার করতে চায়, তাদের জন্য আপনাদের আরো কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে, তাদেরকে প্রতিরোধ করতে হলে, সেটা আপনারা নেবেন কিনা? দেখেন, প্রথমে যেটা বললাম যে আপনি কোনো স্পেসিফিক পলিসি নিয়ে কিন্তু এটা আপনি এই যে ন্যায্য মূল্য এবং ন্যায্য মজুরি নিশ্চিত করতে পারবেন না। আপনার প্রথম জিনিস হচ্ছে আপনার মার্কেটটাকে আপনার ফ্রি করতে হবে, যাতে মার্কেটটা ফ্রিলি অপারেট করতে পারে। এটা হলো প্রথম জিনিস আপনার নিশ্চিত। এই জন্য যেটা হবে যে যারা স্মল এন্টারপ্রাইজেস, মিডিয়াম এন্টারপ্রাইজেস, যারা ব্যবসা করতে চায়, তাদের জন্য ক্ষেত্রটা ক্রিয়েট করে দেয়। যখন মার্কেটের প্রতিযোগিতা সৃষ্টি হবে, অটোমেটিক্যালি কিন্তু এই জিনিসগুলো বন্ধ হয়ে যাবে। সেটা আপনার ট্যাকফুলি করতে হবে এবং চিন্তা ভাবনা করে করতে হবে। আপনার একদিনে আপনি পুরো ওভারনাইট কালচার ওভারহলিং করতে পারবেন না, এটা ফেজ বাই ফেজ যেতে হবে। আরটা হলো সাপ্লাই চেইন, যেটা আছে সাপ্লাই চেইন কিন্তু ইট হ্যাজ টু বি ট্রান্সপারেন্ট, যেটা কথা অনেকে আমরা বলছেন, মধ্যস্বত্বভোগীরা যারা আছেন এখানে কিন্তু অনেক অ্যাড অনস হয়, হ্যাঁ, এবং এটা বাংলাদেশের রিয়ালিটি। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপা কিন্তু বলেছেন যে আবার ওই লেয়ারগুলো কিন্তু আবার জরুরি আছে, কিন্তু ওই লেয়ারগুলোর মধ্যে যেন আপনার সাপ্লাই চেইনের জন্য অলরেডি ট্রান্সপারেন্সি থাকে। এই জন্য আমি যেটা বলছি যে এই গভর্নমেন্ট আসবেন নির্বাচনের মাধ্যমে, তারা যেন রেগুলার বেসিসে এই স্টেক হোল্ডার্স যারা আছেন সাপ্লাই চেইনের মধ্যে এবং আনুষঙ্গিক যারা, তাদের সাথে রেগুলার বসতে হবে, ডিসকাশন আপনার ওপেন থাকতে হবে। আপনি যেটা রেগুলার করতে পারেন, তাহলে কিন্তু আপনি সকল ধরনের ইনফরমেশন আপনি গ্যাদার করতে পারবেন, ওইটার বেসিসে আপনি ডিসিশন নিতে পারবেন। এটা হলো এক। সো আপনার এইটা হলো একটা জিনিস। আর ফর্মালাইজেশন অফ সেক্টরের ব্যাপারে আমি একটা কথা বলি। এখানে আপনার প্রথম জিনিসটা হবে যে আমরা যেমন ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির কথা বলছি, আর্ট ইন্ডাস্ট্রির কথা আমরা বলছি, স্পোর্টস ইন্ডাস্ট্রি, ইটস এ হিউজ পোটেনশিয়াল। বাংলাদেশের বেশিরভাগ মানুষ স্পোর্টস পছন্দ করে এবং খেলাধুলার একটা বিশাল বড় সম্ভাবনা আছে। এই ইন্ডাস্ট্রি থেকে আমাদের কিন্তু ফর্মালাইজ করতে হবে, যাতে মানুষ এটাকে পেশা হিসেবে নেয়, ছেলে এবং মেয়েরা সকলেই। সো আপনার একটু আউট অফ দ্য বক্স চিন্তা করে আমাদের কিন্তু কাজ করতে হবে। সো এখানে বিভিন্ন লেয়ার্সগুলো আছে। কিন্তু আমি যদি এখন বলি যে আমি এসেই এগুলো সব বন্ধ করে ফেলতে পারবো, আপনার সেটা না। আপনি কিন্তু এটা করতে হবে, একটা বেসিক্যালি মার্কেটে যদি আপনি ওপেন করে দেন, বাকি সকলকে অপরচুনিটি ওপেন করে দেন, অটোমেটিক্যালি কিন্তু মার্কেটের প্রতিযোগিতা থাকলে এই জিনিসগুলো আস্তে আস্তে কমে আসবে। আর আরেকটা কথা যেটা আমি আই থিঙ্ক প্রপারলি মিস করে গেছি, আপনার ন্যায্য মজুরির যে বিষয়টা আছে, এখানে কিন্তু যেটা হয়, আপনার যখন আমি যেমন ফ্যাক্টরি ওনার্স বাংলাদেশে আছেন, ও ম্যানুফ্যাকচারিংয়ে যারা আছেন, ঠিক আছে, প্রোডাক্টিভিটি অ্যান্ড এফিসিয়েন্সির সাথে সামঞ্জস্য রাখাটাই, এভাবে তারা চিন্তা করাটাই স্বাভাবিক। কিন্তু ধরেন আমরা যখন খালি ম্যানুফ্যাকচারিং সেক্টরের কথা বলি, আমরা কিন্তু কিছু সেক্টর কিন্তু কথা ভুলে যাচ্ছি, যে সেক্টরগুলো কিন্তু আমরা এখনও, যাদের কিন্তু কোনো আইনই নাই। যেমন ডোমেস্টিক ওয়ার্কার্স পলিসি, আমাদের বাংলাদেশে অনেক ছেলেমেয়েরা যারা বাসা বাড়িতে কাজ করে, তাদের কিন্তু কোনো আইন নাই, একটা পলিসি আছে, পেয়েছে। ওকে, সো এইটাকে কিন্তু আপনার ইমপ্লিমেন্টেশন ইজ আনাদার বিগ চ্যালেঞ্জ। আপনি এদেরকে নেটওয়ার্কের আন্ডারে কেমনে আনবেন, ঠিক আছে? সো আমার মনে হয় এই যে ইস্যুসগুলো আছে, এগুলোকে আমাদের টার্গেট করা উচিত। আর একটা জিনিস আপনার, যেটা আমরা ইংরেজিতে বলি লো হ্যাঙ্গিং ফ্রুটস, যেগুলো আমরা ইমিডিয়েটলি করতে পারবো, ওগুলো আমরা ফোকাস, যেমন এইগুলো আমরা করতে পারবো ইমিডিয়েটলি, যেটা করা যায়। এই যে পলিসিগুলো হয়েছে, আইন হয়েছে, এখন এটা ইমপ্লিমেন্টেশন। সো এখানে আমাদের প্রায়োরিটি সরকার যারা আসবেন, প্রায়োরিটিটা সেট করে ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, কিন্তু আমি যদি মনে করি যে আমি একটা ওভারহলিং করব, যে একটা বাজারে যে কালচারটা আছে ওভারনাইট, ইট ইজ আনরিয়ালিস্টিক। সেটাকে আপনার যেটা করতে হবে, আপনার অপরচুনিটিস ক্রিয়েট করতে হবে। আর যেটা আপনার আমরা বলছি ন্যায্য মূল্যের কথা, মানে মার্কেটকে যদি আপনি ওপেন না করে দেন, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি কিন্তু আপনি থামাতে পারবেন না।
মার্কেটটাকে অপারেট করতে আপনার অ্যালাউ করতে হবে। এখানে টিসিবির একটা রোল আছে, টিসিবিকে আপনি ব্যবহার করবেন যখন আপনার দরকার হবে। সরকারি এখানে যারা বডিগুলো আছে, যেমন ফর এক্সাম্পল মজুরি কমিশন, বাজার তদারকি, এগুলো কিন্তু সরকারের কাজ। এখানে সরকার সমন্বয় থাকতে হবে। বাকি স্টেক হোল্ডার্সের কাজ হবে কিন্তু সরকারকে সহযোগিতা করা এই ক্ষেত্রে। কাজে আপনি যখন স্টেক হোল্ডার রেগুলার বেসে বসবেন তখন এটা আপনি করতে পারবেন। আর আপনি যদি ডিসকানেক্ট থাকে এটা আপনি কখনোই করতে পারবেন না, যেটা আমরা অতীতে দেখে এসেছি, ঠিক আছে। এবং গত 15 বছর কিন্তু একটা প্রকট আকার ধারণ করেছে। সরকার কিন্তু কোনো স্টেক হোল্ডারের সাথে বসতো না, ওরা ইন্টারেস্টের ওই পৃষ্ঠপোষকতা যারা তাদের সাথেই বসতো এবং তাদের দ্বারাই তারা ইকোনমি 15 বছর চালিয়েছে। সো ওই যে সিস্টেমটাকে, ওই ইকোনমিক যে মডেলটাতে আপনারা যেতে পারবেন না। আমাদের এই মডেলটা ওখান থেকে চেঞ্জ আমাদের করে বের হয়ে আসতে হবে নিঃসন্দেহে। ধন্যবাদ জনাব ইসলামুল খুরশিদ। আপনার কাছে আমি আরেকবার আসবো। সামান্তা শারমিন, আপনার কাছে আসতে চাই। অনেকে যেহেতু অনেক ধরনের চ্যালেঞ্জ বাস্তবায়নের কথা বলছেন, প্রতিশ্রুতি পূরণের কথা বলছেন, আপনি ডেফিনেশন শ্রমশক্তি এবং শ্রমের ডেফিনেশন চ্যালেঞ্জের কথাও বললেন। আমি বলেছিলাম যে আমি জিজ্ঞেস করবো এক্সিকিউটটা কীভাবে করবেন, ফার্স্ট স্টেপ কী হবে? ধন্যবাদ আবার সুযোগ দেওয়ার জন্য। আমার কাছে মনে হয় যে এক্সিকিউট করার জন্য প্রথমত আমাদের পলিটিশিয়ানরা হচ্ছে মূল এখানে প্রবলেম তৈরি করে। আমাদের দেশের প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির, প্রাক্তন এবং বিদ্যমান প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির ফাইন্যান্স কিভাবে হয় এটা খুবই জরুরি এটার সাথে মানে কানেক্ট করার জন্য। কারণ এই ফাইন্যান্স হয় হচ্ছে বিভিন্ন ধরনের ব্যবসায়ী দিয়ে, এটা কিন্তু গণমানুষের উপরে মানে ডিপেন্ড করতেছে না। সো ফর দ্যাট, যে আপনি যার কাছ থেকে ফাইন্যান্স নিচ্ছেন তার কথাটা শোনাতে তো মানে বাধ্যবাধকতার মধ্যে পড়ে। তাহলে ব্যবসায়ীদের কাছ থেকে যদি পলিটিক্যাল পার্টি চলে তাহলে ব্যবসায়ীদের কথাই শুনবে, এটা কি লজিক্যাল কিনা? এটা তো লজিক্যালি। তাহলে আপনার পলিটিক্যাল পার্টিগুলো চালাতে হবে কিভাবে, এই ফরম্যাটে আসলে আসতে হবে, নাহলে পলিটিশিয়ানরা একটা দোহাই দিয়েই যাবে। অ্যান্ড এখানে আরেকটা সুযোগ আছে, পলিটিশিয়ানদের বাইরেও আরেকটা সুযোগ আছে, সেটা হচ্ছে ব্যবসায়ীরা যারা বড় ব্যবসায়ী, ছোট ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ী, নানানভাবে নিজেদেরকে পাওয়ারের অন্তর্ভুক্ত কাছাকাছি রাখতে চাচ্ছেন, এটা তো আমরা দেখি, তাই না? সো তারা পাওয়ারের কাছাকাছি থাকতে চান বিধায় তারা পাওয়ারে যেতে পারেন সম্ভাব্য অথবা মেইন অপোজিশন, তাদেরকে হাতে রাখেন এবং তাদের মাধ্যমে যাতে তাদের বিভিন্ন সময় যেই কাজকর্ম এবং যেই পেপারসগুলা সরকারের কাছে সাবমিট করা হয় সেগুলো যাতে দ্রুত পাস হয় এবং তার টেন্ডারটাই যাতে আগে হয়, এই জিনিসগুলো কিন্তু তাদের মধ্যে কাজ করে, এই দ্রুততাটা তাদের মধ্যে কাজ করে। এখন এই জিনিসগুলো ঠিক করার জন্য আসলে স্টেক হোল্ডার্স মিটিংগুলোতে আসলে কী ধরনের আলাপগুলো হবে? প্রথমত আমার পার্টি ধরার অনেকগুলো জিনিস, আমি পলিটিশিয়ানদের মানে যে প্রমিস, এইটাকে আপনাদেরকে ক্রিটিক করতে বলবো। আমি পলিটিশিয়ান হিসেবে নিজেদেরটা ক্রিটিক করা শুরু করেছি, এখন আপনারাও করেন। সো আমার কাছে মনে হয় আমার পার্টি বলেছে যে স্থায়ী শ্রম কমিশন করবে। আমার পার্টি বলেছে যে শিশু শ্রম একদম জোরপূর্বক বন্ধ করবে। আমার পার্টি বলেছে যে নিম্ন আয়ের শ্রমিক যারা আছেন, নিম্ন আয়ের মানুষ, এদের জন্য একদম বিদ্যমান একটা সরকারি সঞ্চয় স্কিমে সরকারি অনুদানের ব্যবস্থা করবে। সো এটা কিভাবে করবে, মানে এটা করার জন্য এগুলো অ্যাম্বিশন থাকা ভালো, এটা করবে কিভাবে? এখানে স্থায়ী শ্রম কমিশনের আন্ডারে আবার তাদের আলাপ আছে, যেটা আপা বলছিলেন যে জাতীয় ন্যূনতম মজুরি কাঠামো আসলে এই কমিশনের আন্ডারে থাকবে এবং এটা যাতে সবসময় এটা ফাংশনিং থাকে। এটা একদম যেই পার্টি আসুক না কেন এটা পার্টির বাইরের একটা কমিশন। এখন যেমন ঐকমত্য কমিশনের আন্ডারে ছিল, আমি একটু আপনার কাছ থেকে সময় নেই, একটু লম্বা করি আর কি। এখন এই যে প্রাকৃতিক সম্পদ বা এই বিষয়গুলোকে যে আমরা গুরুত্বের সাথে দেখব, এই গুরুত্বের সাথে দেখার জন্য যেটা করতে হবে যে মজুরি মানে ফেয়ার প্রাইস বলি না, ফেয়ার মজুরি, তাহলে ফেয়ার টু হুম? যারা মজুরি পাচ্ছে তাদের জন্য ফেয়ার করতে হবে। তার মানে মজুরি মানে ন্যায্য পারিশ্রমিক আসলে না এই মুহূর্তে, এটা হচ্ছে শ্রমিককে জানে বাঁচায় রাখার জন্য যতটুকু খরচ করা দরকার ততটুকু খরচ করা হচ্ছে। এখন এই 8 ঘন্টা যে উনি কাজ করে, শ্রমিকরা কাজ করে, এর মধ্যে 3 ঘন্টায় তো সে যে পারিশ্রমিক পায় সেটা তো সে তুলে ফেলে। তারপরে আর 1 ঘন্টা হচ্ছে ওই যে ওই কারখানার যত অবচয় হয়, এই যে কমার্সের যেই মানে বিজনেসের যে মডেল, সেখানে হচ্ছে কারখানার যত যন্ত্রাংশ আছে এটার যে অবচয় মূল্য সেটাও সে উঠে ফেলে। বাকি 4 ঘন্টা সে খরচ করে হচ্ছে পুঁজিপতির জন্য বিনা পারিশ্রমিকে। সো এইটা হচ্ছে ফ্যাক্ট। এখন এইটাকে আপনি দেখেন যে এখানে মার্কসের জায়গা থেকে তো এটা আমি বললাম, এখন আসেন যে ইসলামের জায়গা থেকে এটাকে কিভাবে দেখে। কারণ এখানে একটা বড় অংশ এখন ইসলামপন্থী বা দানপন্থী যেই রাজনীতি, সেটার তো এক ধরনের উত্থান আমরা দেখছি। তাহলে ইসলাম এখানে এইটাকে কিভাবে ডিল করে দেখেন, যে শ্রমিক এবং মালিকের সম্পর্ক তো দাস আর প্রভুর নয়,
এটা কি শুধু মার্কসের কথা, এটা তো আসলে ইসলামেরও কথা। তাহলে শ্রমিক আর মালিকের সম্পর্ক হচ্ছে ভাই ভাই, মানে তুমি যা খেতে পারো সেটা তুমি খেতে দাও। এই কথাটাকে রেটরিক আকারে বুঝলে তো সমস্যা, এই কথাটাকে তো পলিসি আকারে বুঝতে হবে। যে একজন মালিকের যদি বিএমডব্লিউ গাড়ি থাকে আর একজন শ্রমিক তার 12,500 টাকা বেতন হলো, সে তো এটা দিয়ে পায়ে হেঁটে আসতেছে, সে রিক্সা হয়েও চড়তে পারে না। সো এইখানে এটা করা সম্ভব না, এটা আপনাকে বন্ধ করতে হবে। আর ইসলামের একেবারে মূল এসেন্সের জায়গা থেকে মূল্য বা শ্রমিকের মজুরি বা ন্যায্য মূল্যকে আপনি কিভাবে দেখবেন, এটাকে দেখবেন 4-5টা জায়গা থেকে দেখবেন। চুক্তিভিত্তিক, স্পষ্ট, স্বচ্ছ হতে হবে, শ্রমের পরিমাণ অনুযায়ী হতে হবে, আমি কিন্তু শ্রমশক্তি বলি নেই, শ্রমের পরিমাণ অনুযায়ী হতে হবে, এবং জীবন ধারণে যাতে অসম্মানজনক না হয়। আমি কিছুদিন আগে যেটা করে পলিটিশিয়ানরা আর কি, কম্বল বিতরণ করে, সো ওই একরকম একটা কাজে ভোলে বস্তিতে আমি গিয়েছিলাম মোহাম্মদপুরে। সো সেখানে আমি গিয়ে দেখলাম যে যেই মানে এটা তো আমরা এমনিতেই দেখি, ওই সময় ইয়ে করি নেই, আবিষ্কার করি নেই, যেই পরিবেশে আসলে এখানে শ্রমিকরা থাকেন, এই পরিবেশটা কোনোভাবেই শ্রমিকদের জন্য কোনো গ্রহণযোগ্য পরিবেশ না, কোনো মানুষের জন্য গ্রহণযোগ্য। আপনি আমাকে আর একটু সময় দিবেন, আমি যে চলে যাব এই জন্য আমার একটু সময় দিব। এখানে প্রতারণা এবং মজুতদারি এবং সিন্ডিকেট হারাম, অ্যাবসলিউটলি এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এখন এটা মার্কস কি বলেন, মার্কসও তো এই বিষয়গুলোকে একদম শ্রমিকের সাথে, মানবতার সাথে এটা কন্ট্রাডিক্টরি হিসেবে দেখাচ্ছেন। সো এখানে এসে দেখেন যে আপনি এখন শ্রমনীতির মূলনীতি আপনি কি ঠিক করবেন। আপনার ন্যায় বিচার লাগবে, মানবিকতা লাগবে, এবং সেটাকে ন্যূনতম আর বলা যাবে না, এটা মানবিকতার পর্যায়ে নিতে হবে। দায়িত্ব এবং বিশ্বাসযোগ্যতা, মানুষের মর্যাদা, এবং এইখানে দেখেন যে বিষয়গুলো আসে আর কি, আদল, ইহসান এবং আমানত এবং কারামাল, ইনসাফের ব্যাপারটা আপনি কিভাবে নিয়ে আসবেন শ্রমিকের মর্যাদার ক্ষেত্রে। সামান্তা, আমি একটু অ্যাড করি। ধরেন আপনি যেহেতু চলে যাবেন, আপনাকে আপনার শেষ প্রশ্নটা আমি করে দিতে চাই। সেটা হচ্ছে যে ধরেন এক্সিকিউশনে গেলে তো চ্যালেঞ্জের ফিল হয়, এবং অনেকে বলেন যে যেহেতু আপনারা নতুন দল, আপনাদের অভিজ্ঞতার ঘাটতি আছে, যেই বড় প্রভাবশালী গোষ্ঠীগুলো থাকে বা যেই প্রভাব বিস্তারকারী যে অংশগুলো থাকে, তারা তো এক্সিস্ট করবে। পলিটিক্যাল পার্টি হিসেবে আপনারা নির্বাচিত হলে তাদেরকে কিভাবে মোকাবেলা করবেন? শুধু কঠোর হলে কি সমাধান হবে? এনসিপি যদি নির্বাচিত হয়, প্রথমত একটা দল নির্বাচিত হলে তার ওভারঅল কাজ করার সুযোগ প্রয়োজন হয়, এটা যে দলে নির্বাচিত হোক, কিন্তু কাজ করার সুযোগ করতে দেওয়া হবে না অপোজিশনের পক্ষ থেকে। এটা হচ্ছে এক ধরনের ট্রিক্স অ্যান্ড গেমস থাকে রাষ্ট্রের পক্ষ থেকে, এটা একটা ট্রিক্স অ্যান্ড গেমস, যে যেই নির্বাচিত হবে তাকে আসলে একটু ফিল্ডে অপারেট করার জন্য স্পেস দেওয়া হবে না, প্রবলেম তৈরি করা হবে ইন্টেনশনালি, যাতে পরবর্তী টার্মে যাতে অপোজিশন যে সে ক্ষমতায় আসতে পারে, সেই জন্য সে এখানে ফিল্ড তৈরি করবে। এখানে ধরেন আমি একটা জিনিস বলি, আমাদের দেশের মানুষ কিন্তু প্রচণ্ড পরিমাণ সৃজনশীল। এই পুরো সৃজনশীল খাতটা, বাংলাদেশের সৃজনশীল খাত বলতে কিচ্ছু নাই। আপনি পুরো গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে একটা সিঙ্গেল প্রোডাক্টের প্যাটেন্ট আমাদের কাছে নাই, এবং এই যে পুরো প্লাস্টিক ইন্ডাস্ট্রি, এত টয় ইন্ডাস্ট্রি কিন্তু আমাদের দেশে অনেক বড় একটা ইন্ডাস্ট্রি, আপনারা জানেন, বাচ্চারা যে খেলে, কিন্তু এখানে ক্রিয়েটিভ টয় আমাদের সক্ষমতা থাকা সত্ত্বেও চারুকলার এই যে বছর মানে স্টুডেন্টরা বেরোচ্ছে, গ্র্যাজুয়েটরা বেরোচ্ছে, কিন্তু তাদেরকে ইমপ্লিমেন্টেশন করা, তাদেরকে নিয়ে আসার এই ফিল্ডে নিয়ে আসার মতো কোনো সক্ষমতা এই ফিল্ডের নাই, কারণ আপনি প্যাটেন্ট নিতে পারবেন না, প্যাটেন্ট নেওয়ার সক্ষমতা বাংলাদেশের আসলে নাই। এই জায়গাগুলোকে এসএমই সেক্টর সহ এই প্লাস্টিক ইন্ডাস্ট্রি এবং সৃজনশীল যত খাত আছে, এবং আমাদের যত তরুণ প্রজন্মের যারা ফ্রিল্যান্সিং খাতগুলোতে যুক্ত হচ্ছেন নতুন করে, তাদেরকে সৃজনশীল খাতে যুক্ত করতে হবে। না হলে আপনি তরুণদেরকে ধরে রাখতে পারবেন না, তার বাইরের মার্কেটে চলে যাবে, কারণ তার একটা মানুষের তো একদম ভিতরকার এসেন্স কি, সে ক্রিয়েটিভ হবে এবং সে সমাজে অবদান রাখবে। এই সুযোগটা যদি আপনি না দেন, এই পুঁজিবাদী ব্যবস্থায় এবং এখানে কনজিউমারিস্ট এই ব্যবস্থার মধ্যে ন্যায্যতা কিন্তু একপাক্ষিক না, ন্যায্যতা এক সরল রৈখিক না, ন্যায্যতার বিষয়টা হচ্ছে সরিয়ে যাওয়ার মতো। সো এইটা অবশ্যই তরুণদেরকে শুধু এই ইন্টেনশনালি দেখলে হবে না, এবং তরুণদেরকেও দেখতে হবে যে এখানে ন্যায্যতার যে মূল সুর, মূল ভিত্তি, এই বেসিকে আবার যেতে হবে। নিঃসন্দেহে। সামান্তা শারমিন, আপনাকে অনেক ধন্যবাদ। তারপর আমি বলবো, আপনি কিছু সময় যদি আমাদের সাথে আরও থাকতে পারেন, আমরা আপনাকে আরও পেতে চাই, একটু আমাদের সাথে অপেক্ষা করুন। আমি এবার একটু জনাব আতিকুর রহমান আপনার কাছে আসতে চাই। আমরা বেশ কিছু ন্যারেটিভ শুনলাম, সেই জায়গাগুলোতে অনেক ধরনের সলিউশনের কথা আপনারাই রাজনীতিবিদরা বলছেন, কিন্তু সমস্যা হচ্ছে আমার কৌতূহলটা অন্য জায়গায়। আপনারা যখন পলিটিক্যাল পার্টিসিপেশনের কথা বলছেন, সেখানে আসলে আপনারা যখন শ্রমিকের অধিকার নিয়ে কথা বলছেন, আপনাদের রাজনীতিতে শ্রমিকদেরকে আপনারা কতটা অন্তর্ভুক্ত করে কাজগুলো করছেন, এবং যদি না করে থাকেন আগামীতে করবেন কিনা, বা এটার পরিধি বাড়াবেন কিনা?
জি, ধন্যবাদ আপনাকে আবারও সুযোগ দেওয়ার জন্য। দেখুন, আমাদের রাজনীতিতে শ্রমিকের অংশগ্রহণ আছে এবং বাংলাদেশে ট্রেড ইউনিয়ন আন্দোলনে আমরা অনেক দূর এগিয়েছি এবং যদি বলা যায় যে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা পেশাতে আমরা আমাদের জায়গা থেকে ভূমিকা পালন করে যাচ্ছি। আসলে আমাদের সমস্যা হচ্ছে যারা এগুলো নিয়ে বাবার কথা, ধরুন বিগত যে সময়গুলো আমরা পার করে এসেছি বাংলাদেশে, এবং ধরুন যারা আমাদের দায়িত্ব পেয়েছেন এই মন্ত্রণালয়ের, আমি স্পেসিফিক আপনাকে বলি, যারা এখান থেকে উঠে আসেন, যারা এই বিষয়গুলোকে অনুধাবন করেন, বুঝেন, এখন পর্যন্ত আমরা সেরকম করে মিনিস্টার কিন্তু আমরা পাইনি। সকল মন্ত্রণালয়ে দেখা যায় যে অভিজ্ঞ সংসদ সেক্টর অভিজ্ঞ ব্যক্তিদেরকে তিনি দায়িত্ব পান, এই জায়গায় এসে নতুন লোক চলে আসেন। আমি গত 1 বছর থেকে যেহেতু সম্পৃক্ত এই মন্ত্রণালয়ের সাথে, এই বুঝতে বুঝতে সময় চলে যায় 6 মাস থেকে 1 বছর, আবার তিনি পরিবর্তন হয়ে যাচ্ছেন। এটা বড় একটা ক্রাইসিস আমাদের জন্য, যে আমরা এই ফিল্ডটাকে ধারণ করতে পারি না, কিংবা যতটুকু বোঝা দরকার ততটুকু বোঝার চেষ্টা আমরা করি না। সবাই একটু কিছু কিছু বুঝে শুধু আবার তার দায়িত্ব নিয়ে পালন করার চেষ্টা করে থাকেন। আমরা মনে করি এক্ষেত্রে আমাদের আন্তরিকতা প্রয়োজন আছে, যেটা আপনি আমাকে শুরুতে বলেছেন যে আমরা এই ক্রাইসিসগুলোকে আমরা বুঝি সমাধানটা কীভাবে হবে। সমাধানের প্রথম দিক হচ্ছে রাষ্ট্রকে আন্তরিক হতে হবে, কমিটেড হতে হবে, আমি এই কাজটা করব। থার্ড হচ্ছে আমাদের দেশে আইন আছে, আইনের শাসন নেই। দেখুন, এত কিছু আমরা জানি, যারা অসাধু মজুদদার তাদের লাইসেন্স কখনো বাতিল হয়েছে? আমরা কিন্তু শুনিনি। কিংবা যারা চাঁদাবাজি করেন রোডস অ্যান্ড হাইওয়েতে, পুলিশ আছেন, কিংবা এখানে বিভিন্ন দলের স্থানীয় নেতারা সেখানে থাকেন, তাদের ব্যাপারে কিন্তু কোনো পদক্ষেপ আমরা দেখি না। এই জায়গা থেকে কিন্তু আমরা আমাদের অবস্থানটাকে 1 নম্বরে নেব। যিনি করবেন, অনিয়ম করবেন, অনিয়মের সাথে কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া দলীয়ভাবে সরকারিভাবে এটি কখনো আমরা সুযোগ দেব না। দ্বিতীয়, আমাদের এই জায়গাটাতে কৃষকের যে ন্যায্য মূল্যের কথা আপনি বলেছেন, এখানে যেটা আমরা মনে করি যে আমাদের সাপ্লাই চেইনটাকে আরও সংস্কার করতে হবে। এই যে এতগুলো হাত যে বদল হচ্ছে আপনার, যাতে সরাসরি একজন কৃষক তার ক্রেতার কাছে জিনিসটাকে তিনি নিয়ে আসতে পারেন, সাপ্লাই চেইনটাকে সংস্কার করা। এখানে তথ্য প্রযুক্তির ব্যবহার আছে। দেখুন, বাংলাদেশের ডিজিটাল মার্কেটিং কথা আমরা বলি, এখনও ডিজিটাল বাজার কিন্তু আমাদের মনিটরিং সিস্টেম আমাদের হয়নি। আমরা যদি এমন একটা ব্যবস্থা যেটা চেইন ট্র্যাকিং থাকবে, কোথায় কি হচ্ছে, কোন পণ্যটা কোন মার্কেটে আসছেন, যাতে করে উপর থেকে সব জানা যাবে যে কোথাও কোনো সমস্যা সেখানে হচ্ছে কিনা, একটা ডিজিটাল ডাটাবেস সেখানে থাকবে, যার মধ্যে দিয়ে একটা সেখানে দ্রব্যমূল্যের তার সেখানে পাইকারি মূল্য কত হবে, খুচরা মূল্য কত হবে, যেগুলো নির্ধারণ করে দেওয়া যায় সরকারের জায়গাতে আন্তরিকভাবে। আমার কাছে মনে হয় যে একজন ন্যায্য মূল্য পাবেন। বিশেষ করে আমরা যেটা দেখি, অনেক তথ্য আমাদের কৃষকরা জানেন না বাংলাদেশে, এবং দেখা যায় যখন এবং এই কৃষকের থেকে সরাসরি যে পণ্যগুলো সংগ্রহ করবেন আপনি, মার্কেটও আমাদের নেই। যদি আমরা এটাকে উদ্যোগ নিই, এটা আমাদের পলিসিতে আছে, আমরা ব্যাপক কৃষক মার্কেট গড়ে তোলা হবে উপজেলা পর্যায়ে, যাতে করে সেখানে সরকারিভাবে মানে ক্রয় করা হবে, আবার বড় ব্যবসায়ীরা সেখানে যাবেন এবং একজন কৃষক তা জানবেন তার প্রোডাক্টের সেখানে দাম কতটুকু আছে। এই কাজগুলোকে আমরা করতে পারি আইনের শাসন, অবকাঠামোগত উন্নয়ন এবং তথ্য প্রযুক্তিকে ব্যবহার। আশা করে মধ্যে দিয়ে একটা সংস্কার আসবে এবং কৃষক তার ন্যায্য মূল্য পাবে। দেখুন, আমাদের যেটা সমস্যা বাংলাদেশে হচ্ছে, যেটা অন্য আলোচকরা এখানে বলে গিয়েছেন, আমাদের মজুরি সংক্রান্ত বিষয়ে বলেছেন, আসলে আমরা যেটা দেখেছি, দেখুন আমাদের বাংলাদেশে প্রাতিষ্ঠানিক খাত যেগুলো বলি আমরা, আমাদের যতগুলো বাংলাদেশের শ্রমিক আছেন 7.5 কোটি আমরা বলি, মাত্র 10 থেকে 20% শ্রমিক হচ্ছেন প্রাতিষ্ঠানিক শ্রমিক, যারা বিভিন্ন শিল্প কারখানায় কাজ করে থাকেন। তার মানে প্রায় 85 থেকে 90% শ্রমিক অপ্রাতিষ্ঠানিক শ্রমিক। একটা দেশে আমাদের লেবার ল আছে, আমি নিজেও লেবার ল রিফর্ম কমিটির মেম্বার, কিন্তু কিছু করতে পারিনি আমরা। এর ভিতরে 85% শ্রমিকের কোনো রাইটে বলে দেওয়া নেই। আপনি কার মজুরির কথা আপনি বলছেন বলুন? তাই আমরা যত আইন করেছি, আইএলওর প্রতিনিধিরা বাংলাদেশে আসেন, অনলি 10 থেকে 20% শ্রমিকের রাইট নিয়ে আমরা কথা বলছি। বাকি কোনো শ্রমিকের রাইট আইনি স্বীকৃতি নাই, তা মজুরি সে কীভাবে পাবে? দেখুন, বাংলাদেশে এখন পর্যন্ত 42টি আমাদের পেশাতে মজুরি বোর্ড আছে। এটা আরও 4-5টা সরকার বাড়ানোর উদ্যোগ নিচ্ছেন। বসে কয় বছর পর পর? 5 বছর পর পর। এটা এক ধরনের বৈষম্য।
একটা দেশের প্রতি বছর মুদ্রাস্ফীতি বেড়ে যাচ্ছে, তাও আবার আন্দোলন করতে হয়। যেমন আমরা পোশাক শ্রমিকদের যে মজুরি কাঠামো আমরা বলি, আন্দোলন করে 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 আপনার স্বীকার করতে হচ্ছে। এর স্বয়ংক্রিয় কেন হবে না? আমরা যদি কখনো সুযোগ পাই, ইনসাফটা হচ্ছে যদি আমরা প্রতি বছর নাও পারি, কমপক্ষে 2 বছর পর পরকে আমরা এই মজুরি বোর্ডটাকে আমরা সংস্কার করব, এবং কোনো দাবি প্রয়োজন হবে না। রাষ্ট্র বুঝবে তার শ্রমিকের এখন জীবনযাত্রার মানটা কেমন আছে, এবং সেখানে মুদ্রাস্ফীতির অবস্থাটা সামঞ্জস্য রেখেই স্বয়ংক্রিয় মজুরি সেখানে বেড়ে যাবে, কাউকে দাবি সেখানে তুলতে হবে না। এই জায়গাটাতে আমাদের প্রয়োজন। তখন আমাদের খাত ভিত্তিক আমাদের বৈষম্য আছে, যেটা বলেছি আমরা, অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকরা যাদের কথা বলছেন মজুরি নিয়ে, অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকের মজুরি ব্যবস্থা কোথাও নাই। তারা দুঃখে দুঃখে মারা যাচ্ছেন, কেউ খবর না শুধু সেখানে পাচ্ছে, তাদের মালিকানা সেখানে নেই। আমরা মনে করি আমাদের এখানে রাষ্ট্র কাঠামো যদি আমাদের একদিকে মানবিক হতে হবে, আমাদের টেকসই অর্থনৈতিক উন্নয়নের স্বার্থ কী করতে হবে, এই মজুরি কাঠামোকে রাষ্ট্র একটা দায়বদ্ধ হবেন যে আমাকে এই জায়গাতে ভূমিকাটা রাখতে হবে। আপনি রাষ্ট্রকে দায়বদ্ধ করার কথা বলছেন। জনাব আতিকুর রহমান, আপনাকে আমি আরেকবার আপনার কাছে আমি আসবো শেষ পর্যায়ে। আমি এবার ডাক্তার মনীষা চক্রবর্তী আপনার কাছেই আসতেছি। সেটা হচ্ছে যে আমরা যেই আলোচনা শুনলাম তাতে আমার কাছে মনে হচ্ছে শ্রমিক এবং মালিক তাদের ভিতরে একটা ভালো যোগাযোগ দরকার। স্টেক হোল্ডার কনসালটেশনের কথা বারবার আমরা শুনতে পেয়েছি, আমাদের একাধিক বক্তা বলেছেন। এই আলোচনাটা কি খুব সহজ? এক, দ্বিতীয়ত হচ্ছে যে কৃষকের কথা এতক্ষণ ধরে আমরা শুনলাম, ন্যায্য মূল্য নিশ্চিতের ক্ষেত্রে অনেকে বলেন যে সমবায় ভিত্তিক বাজার যদি নিশ্চিত করা যায় তাহলে হচ্ছে কৃষক তার ন্যায্য দামটা পাবে। আপনি কি তাই মনে করেন? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে যে আমাদের দেশে ট্রেড ইউনিয়নের চর্চার জায়গাটি এতটাই অবহেলিত। আপনি দেখবেন যে আমাদের বেশিরভাগ ফ্যাক্টরিগুলিতে যেখানে ট্রেড ইউনিয়ন হয়তো মালিকরাই অনেক সময় করে রাখেন শুধুমাত্র একটা দেখানোর জন্য, কিন্তু সত্যিকার অর্থে ট্রেড ইউনিয়ন অবস্থান করা এবং সেটার একটা আন্দোলন সংগ্রাম দাবি দাওয়া পেশ করার যে চর্চা, সেটা খুবই কম জায়গায় আছে। এই বৈষম্য বিরোধী আন্দোলন করার পর যে সরকার এসেছেন, সেই সরকার আসার পরও কিন্তু ট্রেড ইউনিয়ন করতে গিয়ে 15 জন শ্রমিক গ্রেপ্তার হয়েছিলেন, তার মধ্যে শ্রমিক ফ্রন্টের সেলিম মাহমুদও ছিলেন, নারায়ণগঞ্জের ঘটনা, এবং বিভিন্ন জায়গায় কিন্তু শ্রমিক আন্দোলনে হামলা হয়েছে, গুলি হয়েছে। ফলে আমরা মনে করি সরকার বদল হচ্ছে ঠিকই, কিন্তু শ্রমিকের প্রতি যে অ্যাটিটিউড, মানে মালিকরা শ্রমিকদের কথা শুনতে না চাওয়ার যে অ্যাটিটিউড, সেই অ্যাটিটিউডটি সরকারও ধারণ করেন, যে কারণে বকেয়া বেতনের জন্য আন্দোলন করতে গেলে সেখানে কোথায় মালিককে গিয়ে শোকজ করার কথা, কিন্তু আমরা দেখি পুলিশ গিয়ে শ্রমিকের বুকের উপর গুলি চালান। ফলে এটা আসলে আমাদের যে মালিক শ্রেণীর দৃষ্টিভঙ্গিটাই সরকার ধারণ করেন, সেটা বারবারই স্পষ্ট, এবং সেই কারণে যোগাযোগ স্থাপনের যে মাধ্যম ট্রেড ইউনিয়ন, সেটাকে প্র্যাকটিস করতে যে দেওয়া হয় না, সেইটা আসলে ওই মালিক শ্রেণীর দৃষ্টিভঙ্গিটাই সরকারের মধ্য থেকেও প্রকাশিত হয়। আমরা একটু ওই যে কৃষিভিত্তিক শিল্পের প্রসঙ্গ আসছিল, তো এটা আমাদের দেশের জন্য কিন্তু খুবই দুঃখজনক একটা ঘটনা। 2002 সালে আদমজি পাটকলটা যে বন্ধ হয়ে গেল, দেখেন যে কৃষিভিত্তিক শিল্প, এটার একটা বড় উদাহরণ ছিল আদমজি পাটকল, এবং সেখানে 25,000 শ্রমিক এক ধাক্কায় বন্ধ হয়ে গেল। সেই শ্রমিক, সেই সময় তো আমাদের অনেক ভাইরাই কিন্তু ক্ষমতায় ছিলেন, এবং মজার ব্যাপার হচ্ছে যে যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে বলতে খুব উত্তেজিত হয়ে যান, সেই সময় বিশ্বব্যাংক কিন্তু বাংলাদেশে পাটকল বন্ধ করার জন্য টাকা দিয়েছে, ভারতে পাটকল করার জন্য ঋণ দিয়েছে, এবং আমাদের এই ইন্ডাস্ট্রি বন্ধ হওয়ার মধ্য থেকে ভারতের পাটকলের যে শিল্প, এটা কিন্তু আরও ফ্লারিশ হয়েছে, এবং তারা মার্কেটটা মোটামুটি একটা বড় অংশ নিয়ে নিয়েছে। এবং ব্যাকওয়ার্ড লিঙ্কেজের কথাও যদি বলি, পাট তৈরি করতে যে কৃষকরা, তারাও কিন্তু এখানে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পাটকল বন্ধ হওয়া, এবং সেই কাজটি কিন্তু আমরা দেখেছি যে গত আমলে প্রধানমন্ত্রী যিনি ছিলেন শেখ হাসিনা কিন্তু বাকি যে সমস্ত রাষ্ট্রায়ত্ত পাটকল সবগুলি বন্ধ করে দিয়েছেন। ফলে আমরা মনে করি আমরা অনেক কথা বলতে পারি নির্বাচনের আগে, কিন্তু আমাদের পাস্ট এক্সপিরিয়েন্স কি? আমাদের পাস্ট এক্সপিরিয়েন্স হচ্ছে যে শ্রমিকদের রাষ্ট্রায়ত্ত পাটকল যেটা লোকসানে ছিল, সেটাকে লাভজনক অবস্থানে নিয়ে আসার জন্য চেষ্টা না করে আমরা হাজার হাজার শ্রমিককে বেকার করার ঘটনা বাংলাদেশে ঘটতে দেখেছি। ফলে আমরা কি করতে চাই সেটা আমরা পরিষ্কার করে বলতে চাই, সেটা হচ্ছে যে শ্রমিকদের জন্য আমরা দেখি সেনাবাহিনী এখানে রেশনিং পায়, যারা হাজার হাজার টাকা বেতন পায়, রাষ্ট্রের কাছ থেকে বিভিন্ন সুবিধা পায়, তারা আবার রেশনিংও পায়, বা বিভিন্ন বাহিনী এখানে রেশন পায়। শ্রমিকরা কেন রেশন পাবে না? আমরা শ্রমিকদের রেশনিং চালু করার পক্ষে। আমরা বলতে চাই যে শ্রমিকরা এখানে তাদের যে শ্রমিকদের পরিচয় হিসেবে প্রত্যেকটা সেক্টরে তাদের রেজিস্ট্রেশন করানো এবং একটা রেশনিং পদ্ধতির আওতায় তাদেরকে নিয়ে আসা, এটা আমাদের একটা পরিকল্পনা। আমরা মনে করি শ্রমিকদের একটা পেনশনও পাওয়া দরকার। এই যে অস্থায়ী শ্রমিকদের নিয়ে একটা কথা হচ্ছে, একজন রিক্সা চালক যিনি 50-60 বছর বয়সের পরে রিক্সাটা চালাতে পারবেন না, তার জন্য রাষ্ট্রের করণীয় কি? তিনি কি রাষ্ট্রকে কোনো সার্ভিস দেন নাই? তার কি রাষ্ট্রের কাছ থেকে কোনো কিছু প্রাপ্য নাই? তাহলে এই শ্রমিকদেরকে একটা পেনশন স্কিমের আওতায় নিয়ে আসা, যেখানে তার কন্ট্রিবিউশন হবে মিনিমাম, কিন্তু রাষ্ট্রের কন্ট্রিবিউশনটা তার চেয়ে বেশি হবে, এইটা আমরা একটা পরিকল্পনা হিসেবে আমাদের আছে। এবং অবশ্যই আমরা বলতে চাই যে আজকে
আবাসনের জায়গাটি বারবারই শ্রমিকদের ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের সাংসদরা তারা যখন সংসদে যান তারা ট্যাক্স জনগণকে দিতে বলেন কিন্তু নিজেরা ট্যাক্স ফ্রি গাড়ি কেনেন, তারা চাকরির বেতন পান, তারা আবার বাড়ি ঘর ফ্ল্যাট এগুলিও বরাদ্দ নেন। আমরা মনে করি সাংসদদের এই সমস্ত বিলাসিতা বন্ধ করতে হবে এবং শ্রমিকদের জন্য বিভিন্ন জায়গায় আমরা যে বস্তিগুলি দেখি সেই জায়গাগুলিতে আবাসন প্রকল্প তৈরি করতে হবে এবং শ্রমিকদের জন্য একেবারে ফ্ল্যাট বরাদ্দ দিতে হবে। এইভাবে আমরা মনে করি আমাদের রাষ্ট্র বহু জায়গায় অর্থ ব্যয় করে। আমরা দেখি কর্ণফুলী নদীর উপর থেকে 2টা ব্রিজ থাকার পরও 10,000 কোটি টাকা খরচ করে একটা ব্যয়বহুল অর্থহীন নিচ থেকে একটা প্রেস্টিজ টানেল করা হয়েছে, কিন্তু এই টাকা দিয়ে তো অনেক শ্রমিকের জন্য আবাসন প্রকল্প তৈরি করা যেত। আমরা অর্থ গণমুখী কাজে ব্যয় করতে চাই এবং শ্রমিকদের জন্য আমরা মনে করি যে সেটা ব্যয় করার সর্বোচ্চ জায়গা। আরেকটা বিষয় একটু বলে রাখি যে ফ্রি মার্কেট নিয়ে অনেক কথা হচ্ছে। দেখেন, আজকে যদি এই যে ছোট কারখানাগুলি যেগুলি অনেক সময় কিন্তু আমরা শুনি যে যখনই আমরা মজুরি স্কেল বাস্তবায়নের কথা বলি অনেকেই যুক্তি করেন যে আমরা পারবো না দিতে, কারণ আমাদের ব্যবসা ছোট, আমরা বড় ব্যবসায়ীদের সাথে পেরে উঠছি না, আমাদের ব্যবসা বন্ধ করে দিতে হবে। এই জায়গাগুলিতে আমরা মনে করি যে সরকারের তাদের পাশে দাঁড়ানো দরকার এবং সরকারের বিভিন্ন ট্যাক্সের ভারসাম্য বা ট্যাক্সেশনের ক্ষেত্রে বা বিভিন্নভাবে ছোট কারখানাগুলিকে এখানে পরিকল্পিত অর্থনীতির একটা অংশ হিসেবেই ছোট কারখানাগুলির এই জায়গাটিতে তাদের প্রয়োজনে ভর্তুকি দিয়ে শ্রমিকের মজুরি প্রাপ্যতাটা নিশ্চিত করা দরকার। আমি একটু একেবারে সমাপনী অংশে যেহেতু আমরা চলে এসেছি, আমি সবাইকে এই পর্যায়ে একটু 1 মিনিট করে সময় দেবো একটা ক্লোজিং রিমার্কের জন্য। মনীষা চক্রবর্তী, আপনাকে দিয়েই শুরু করি, আপনি শেষ করুন আপনার বক্তব্য। সেটা হচ্ছে যে সব দল নির্বাচিত হবে না, যারা নির্বাচিত হবে না তারা কি করবে শ্রমিকদের জন্য কাজ করার ক্ষেত্রে? ধরুন আপনি নির্বাচিত হলেন না, তাহলে আপনারা কিভাবে শ্রমিকদের পক্ষে কাজ করবেন আগামীতে? দেখুন, আমরা দীর্ঘদিন ধরে শ্রমিকদের পক্ষেই কাজ করছি এবং সেই জন্য আমাদের নির্বাচিত না হয়ে কাজ করতে কোনো অসুবিধা হয়নি, বরং সারা দেশের যে শ্রমিক আন্দোলন, আপনি গাজীপুর বলেন, আশুলিয়া বলেন, সেটা নারায়ণগঞ্জ বলেন, বেশিরভাগ জায়গাতেই কিন্তু শ্রমিক আন্দোলনগুলি বামপন্থীদের নেতৃত্বেই হচ্ছে এবং এখন পর্যন্ত যতটুকু অর্জন, যত বড় বড় শ্রমিক আন্দোলন হয়েছে সেখানে বামপন্থীদের একটা উল্লেখযোগ্য ভূমিকা ছিল। আমরা জেল খেটেছি শ্রমিকদের জন্য, আমরা মার খেয়েছি শ্রমিকদের জন্য। আমরা যদি ক্ষমতার মসনদে নাও যেতে পারি, রাজপথে থেকে শ্রমিকদের অধিকার আদায় করার জন্য আমরা সবসময় তাদের পাশে ছিলাম এবং সামনেও থাকবো। অনেক ধন্যবাদ ডাক্তার মনীষা চক্রবর্তী। জনাব আতিকুর রহমান, আপনার কাছে আরেকবার আসতে চাই, একেবারে ক্লোজিং রিমার্ক। বাজারে আপনি বলছেন যে রাষ্ট্রের নজরদারি বাড়াবেন, আপনারা সবার সাথে যোগাযোগ করবেন, কৃষক এবং ভোক্তার সংযোগের কথাও আপনি বলছেন, কিন্তু আমি যদি একদম প্রায়োরিটির জায়গাটি বলি, একদম ধরুন ভোটাররা আপনার সামনে বসে আছে, সবচেয়ে বড় সবার আগে কোন প্রতিশ্রুতিটা দিবেন? অনেক ওই যেটা বলছিলাম, সবাই অনেক এক্সিকিউশন মানে প্ল্যান বলে, এক্সিকিউশনের প্রশ্ন থেকে যায়, আপনারা সবার আগে কোনটি নিয়ে কাজ করবেন? শ্রমিকদেরকে রেশনিং কার্ডের ব্যবস্থা আমরা করব, তাদের সামাজিক নিরাপত্তার ব্যবস্থা করব। রেশনিং কার্ডে যে সুবিধাটা শ্রমিকের পক্ষ থেকে, যদি কোনো শ্রমিক তার জায়গা থেকে তিনি মজুরি কমও পান, এই রেশনিং কার্ড তাকে অনেক সুবিধা দেবে। এটা আমরা আমাদের জায়গা থেকে আমরা করব। আমাদের দেশে শ্রমিকরা দীর্ঘ সময় তারা কাজ করার পরে তারা সামাজিক সুরক্ষাটা পাচ্ছেন না, তারা সামাজিক সিকিউরিটি পাচ্ছেন না, মর্যাদা পাচ্ছেন না। সেই জায়গাটাকে আমরা ইনশিওর করব। তাদের শিক্ষা বলেন, তাদের চিকিৎসা বলেন, বিশেষ করে আমি যেটা বলি সব জায়গাতে যে আমাদের শ্রমিকদের জন্য চিকিৎসা ব্যবস্থাটা খুবই অপ্রতুল। এই জায়গাতে আমাদের গুরুত্বটা দেওয়া প্রয়োজন এবং শ্রমিকদের জীবনযাত্রার মানকে উন্নয়ন করা, তাদের সন্তান যে শিক্ষার ব্যবস্থাটা, বাংলাদেশে এখন এডুকেশনের এত বেশি মানে হাই রেট হয়ে গিয়েছে, একজন শ্রমিক চাইলে তার সন্তানকে ভালো কথা পড়াশোনা করাতে পারে না, সেই জায়গাতে আমার গুরুত্ব। তাই একজন শ্রমিকের সন্তান সে ভালো পড়াশোনা করে কিছু করার সুযোগ সেখানে সে পায়, এটি আমরা ইনশিওর করতে চাই। অনেক ধন্যবাদ জনাব আতিকুর রহমান। ইসরাফিল খসরু, আপনার কাছে আসতে চাই, আপনি চট্টগ্রামের সন্তান, সেখানে আমাদের যারা ভোগ্যপণ্য উৎপাদন করেন তাদের অনেকেই আছেন, অনেকে বলেন যে ব্যবসায়ীদেরকে যদি আরেকটু সুযোগ সুবিধা দেওয়া যায়, গ্যাস এবং বিদ্যুতের মূল্যটা একটু ধরে রাখা যায়, করের ক্ষেত্রে কিছু ছাড় দেওয়া যায়, তাদের সহজে ব্যবসার যে সূচকের কথা বলি, কস্ট অফ ডুইং বিজনেস বা ইজ অফ ডুইং বিজনেস, সেটি যদি এনশিওর করা যায় তাহলে ব্যবসায়ীরা উৎপাদন খরচ কমাতে পারবে। আপনারা যদি নির্বাচিত হন, আপনারা কি তেমন কোনো উদ্যোগ নেবেন? দেখেন, আপনার প্রাইভেট সেক্টরকে যদি সাপোর্ট না করেন, প্রাইভেট সেক্টর থ্রাইভ করবে না। সাপোর্ট আপনার দিতে হবে, হ্যাঁ, দ্য সেম টাইম, বাট একটা ব্যালেন্সের মধ্যে থাকতে হবে। আরেকটা কথা আমরা বারবার বলছি, আমরা কিন্তু মাস ডিরেগুলেশনের কথা বলছি, সিরিয়াস ডিরেগুলেশন। মানে যেটা হচ্ছে কি, আমরা বাংলাদেশের যেটা ব্যবসা করার যেটা উদ্যোক্তা হতে চান, যখনই হতে আমি অনেকের সাথে কথা বলি, তরুণদের সাথে, মূল সমস্যাটা বলে যে ভাইয়া এই লাইসেন্স লাগে, সেই লাইসেন্স লাগে, 9টা 19টা 20টা অফিসে আমরা দৌড়াদৌড়ি করতে, এটা করতে একটা বছর পার হয়ে যায়। এই যে একটা রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, এটাকে স্ট্রিমলাইন করতে হবে, আপনাকে ব্যবসা বান্ধব একটা ইকোসিস্টেম ডেভেলপ করতে হবে। প্রাইভেট সেক্টর ফ্রেন্ডলি যদি করতে চান, এটা করতেই হবে। কাজে এটা করতে হলে কিন্তু সবার আগে ডিরেগুলেশন লাগবে, সরকারের যে এখানে লেয়ার্সগুলো আছে এগুলো কমিয়ে আনতে হবে। সো দিস সিরিয়াস মানে সিরিয়াস ডিরেগুলেশন দরকার। আর আরেকটা কথা আমি বলি, এখানে অনেকে বলছেন যে শ্রমিক জন্য ভবিষ্যতে আমরা
অনেক স্পেসিফিক কথা বলছেন। আমি বলি বাংলাদেশের ব্র্যান্ড ইমেজ যদি আপনি চেঞ্জ না করতে পারেন, বাংলাদেশের ব্র্যান্ড গ্লোবাল ব্র্যান্ড অ্যাজ চিপ লেবার, এটাকে যদি আপনি চেঞ্জ না করতে পারেন, আপনি কিন্তু শ্রমিকদের জন্য ন্যায্য মজুরি নিশ্চিত করতে পারবেন না। কারণ বাংলাদেশের যে এই গ্লোবাল ইমেজটা আমাদের চেঞ্জ করতে হবে, যে বাংলাদেশের আমরা দেখাতে হবে না আমরা প্রোডাক্টের যে ল্যাডার, এটা গোয়িং আপ দ্য ভ্যালু। আমরা এখানে সস্তা শ্রমিকের দেশ বাংলাদেশ না। এইটা যদি আপনি গ্লোবালি না চেঞ্জ করতে পারেন, কিন্তু আপনি এই জিনিস কোনো কিছু নিশ্চিত করতে পারবেন না। কাজে আপনার প্রথমত বাংলাদেশের ব্র্যান্ডটাকে চেঞ্জ করতে হবে, যে না আমরা উই আর প্রিমিয়াম প্রডিউসার্স অ্যান্ড আমরা উইল ইমপ্রুভ মুভিং আপ দ্য প্রোডাক্ট ল্যাডার, এটা কিন্তু এনশিওর করতে হবে। আর ন্যায্য মূল্য এবং ন্যায্য মজুরি কোনো জিরো সাম গেম না। এখানে একদল জিতবে একদল হারবে এরকম কোনো চিন্তা না। আমাদের একটা ব্যালেন্স অ্যাপ্রোচ নিতে হবে। এটা যদি এনশিওর করতে হয় আমাদের বেশি, যেটা আপনি বললাম, সকল স্টেকহোল্ডারের সাথে বসেই নিশ্চিত করতে হবে। এবং যেটা আপনি করতেও চান, টু বি অনেস্ট, আপনি প্রাইভেট সেক্টরকে থ্রাইভ করাতে চান, থ্রাইভ করাতে পারেন উইথ পলিসি সাপোর্ট অ্যান্ড এভরিথিং এলস, তাহলে কিন্তু এটা আবার নিশ্চিত করতে পারবেন। যখন ব্যবসায়ীরা মুনাফা করবে, প্রাইভেট সেক্টর থ্রাইভ করবে, তখন কিন্তু এই জিনিসটা আরও অনেক দূর এগিয়ে যাবে, আমি এটা মনে করি। কাজে খালি ব্যবসায়ীদেরকে আপনার সাপোর্ট দেওয়া না, আমার শ্রমিক ভাই বোনদেরকে আমার সাপোর্ট দিতে হবে। এবং সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে প্রথম স্টেপটাই হবে কিন্তু বাংলাদেশের ইমেজটা, কারণ ইমেজটা কিন্তু শ্রমিকদের সাথে জড়িত। বাংলাদেশ ইজ নোন অ্যাজ দ্য মার্কেট ফর চিপ লেবার, এটা আপনাদের আর থাকা যাবে না। আমাদের চিপ লেবার মার্কেটে থাকতে চাই না। অনেক ধন্যবাদ জনাব ইসরাফিল খসরু আমাদেরকে এনলাইট করার জন্য। আপনারা এতক্ষণ ধরে ডক্টর সাদিকা এবং সানজিদা সুলতান, আপনারা দুজনেই শুনলেন আমাদের সব রাজনীতিবিদদের পরিকল্পনা এবং প্ল্যান। আমি আপনাদের কাছে একে একে আসতে চাই। ডক্টর সাদিকা, আপনার কাছে কি মনে হয় মালিক পক্ষের আর্থিক সীমাবদ্ধতা আর হচ্ছে শ্রমিকের অধিকার, এটার ভিতরে আমরা আসলে শেষ পর্যন্ত কিভাবে সামঞ্জস্য আনতে পারি? ধন্যবাদ। আমি 1.5 মিনিটে বেশি সময় দিতে পারবো না, আমি বলবো আপনাকে। আমি সবগুলিকে সামারাইজ করে একটু কথা বলতে চাই, একটা গল্প দিয়ে শুরু করে। সেটা হচ্ছে ন্যূনতম মজুরির কথা যে বলা হচ্ছে, আপনারা জানেন যে গার্মেন্টসে সেক্টরে ন্যূনতম মজুরি আছে, এবং যারা ন্যূনতম মজুরি পায় তারা কি তাদের বেসিক নিডগুলি ফুলফিল করতে পারে? তারা বেতন পাওয়ার প্রথম সপ্তাহে যেই খাবারটা তাদের এক্সপায়ার্ড ফুড সেটা খায়, এবং তারপরে আস্তে 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 তাদের একদম খালি ভাতের প্লেটের দিকেই তাদেরকে যেতে হয়। তো এই ক্ষেত্রে তারপরে গার্মেন্টস শ্রমিকরা বলে যে আমি তো তবুও ক্লাস 8 পাস করে গার্মেন্টসে আসতে পেরেছি, আমার সন্তান তো তাও পাস করছে না, যাকে গ্রামে রেখে এসেছে, সে 5-6 বছর থেকে অন্য আরেকটা কাজে কোনো না কোনোভাবে যুক্ত হয়েছে, কোনো গাইড নাই, এরকম একটা লাইফ লিড করছে। আমরা যদি ফার্মারদের কথা বলি, ফার্মার এমনিতেও অবহেলিত কতটুকু সেটা আপনারা সবাই জানেন। তারপরে তার যখন ঘরটা নষ্ট হয়ে যাচ্ছে, তখন কিন্তু ঘর বানানোর জন্য কিছু পাচ্ছে না, তার বাচ্চাদের লেখাপড়ার জন্য কোনো আলাদা ফ্যাসিলিটিও নাই। তো আমরা যাদের রক্তে ঘামে আমাদের এই দেশটা চলে, তাদের জন্য আমাদের কি করা দরকার, এটা পলিসি যারা প্রণয়ন করবেন তারা ভেবে দেখবেন। তো এটা আপনাদের কাছে আমার প্রত্যাশা। এখন আমি আরেকটু কথা বলি যে আমাদের কি করা উচিত। তো আমাদের ফার্মারদের জন্য মনে করেন আমাদের পোস্ট হারভেস্ট লস কমাইতে হবে, যেই কথাটা আমাদের অনেকেরই আসে নাই। 35-40% আমাদের ভেজিটেবল ফ্রুটসের ক্ষেত্রে পোস্ট হারভেস্ট লস হয়, সেখানে দামের একটা বিষয় যুক্ত থাকে। আমাদের ফার্মার কনজিউমারদের এই টাইপের মার্কেট একটা বাজারকে নিশ্চিত করতে পারে, কিন্তু সরকারি সংগ্রহ অভিযান এটা শুধুমাত্র চালের ক্ষেত্রে সীমাবদ্ধ না হয়ে অন্যান্য অনেক প্রোডাক্টের ক্ষেত্রেও আসতে হবে। এবং আমরা আমাদের কথায় সবসময় মালিক অথবা মধ্যস্বত্বভোগী তাদেরকে একটা অপোনেন্ট বানিয়ে ফেলি মাঝে মাঝেই, কিন্তু মালিক পক্ষ এবং মধ্যস্বত্বভোগী তারা কত ইম্পর্টেন্ট একদিন যদি তারা হাত গুটিয়ে নেয় তাহলে বুঝবেন। সুতরাং সবাইকে রেগুলেট করতে হবে, আসলে প্রতিপক্ষ হিসাবে না। আর শেষ কথাটা যেটা বলবো যে ফেয়ার প্রাইস, ফেয়ার ওয়েজ এটা নিশ্চিত করার জন্য আমাদের সেই রকম সরকারই দরকার যারা শুধু কোনো দলের হবেন না এবং সবার সরকার হবেন, যারা ইকুয়ালিটি শুধুমাত্র নয়, সাথে সাথে ইকুইটিকে বুঝতে পারবেন। অনিয়ম শুধু বুঝতে পারলেই হবে না, অনিয়ম দূর করার জন্য আন্তরিকতা থাকলেই হবে না, সেটার জন্য দক্ষ হতে হবে, যাতে হাউ হোয়াই কিভাবে কেন করতে হবে এটা আমরা বুঝতে পারবো। যারা নির্বাচিত হবেন, আমি আশা করব যে মনীষা আপাদের যে
থিঙ্কিং, সেটা সেই কণ্ঠগুলিকে সাথে আমরা নিয়ে অনেক আপনারা কাজ করবেন। আমরা বুঝতে পারছি। Thank you ডক্টর সাদিকা, very much. অনেক ধন্যবাদ আপনাকে আপনার বক্তব্যের জন্য। সঞ্জিতা সুলতান, আপনাকে দিয়ে শেষ করতে চাই। একেবারেই সময় অল্প, আমি চাইলেও খুব বেশি সময় দিতে পারছি না। আমার আন্তরিকতার কোনো ঘাটতি নেই, কিন্তু সীমাবদ্ধতা আছে। কিন্তু আপনি এতক্ষণ ধরে যে আলোচনা শুনলেন, সেখানে সংসদে যারা যাবেন, সংসদে ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব, কৃষক এবং শ্রমিকদের প্রতিনিধিত্বর যদি আমি একটা ভারসাম্যের কথা বলি, এই আলোচনা থেকে কি আপনি মনে করেন সেই ভারসাম্যটা আসবে? না, এই আলোচনা থেকেই তো শুধু ভারসাম্য আসবে না। আসলে এটা এখানে যারা কথা বললেন এর বাইরেও অনেকে আছেন, তাদের আনতে হবে, এবং যারা বললেন তারা আসলে এই ভারসাম্যটা রাখবেন কিনা সেই এগ্রিমেন্টে তাদের থাকতে হবে। হ্যাঁ, তো এবং সেই প্র্যাকটিসটা আমরা কি খুব দেখেছি, আগে দেখিনি, ভবিষ্যতে কি হয় আমরা জানি না। কারণ আমরা অনেক প্রত্যাশা করি, অনেক কিছুই আমরা করার চেষ্টা করেছি, বিশেষ করে সিভিল সোসাইটির থেকে তো অনেক উদ্যোগ আমরা নিয়েছি, এবং এখনও সরকারের সিভিল সোসাইটির অনেকে আছেন। কিন্তু আমরা কি খুব গত এক বছরে অনেক কিছু কৃষক, শ্রমিক বা আমরা আজকে যা কথা বলছি সেটার কি খুব বেশি কিছু পেলাম? তো অনেক বেশি আশা করি না, কিন্তু এগুলোতে যদি বিশ্বাসী মানুষজন একসাথে হওয়া যায় এবং ক্রমান্বয়ে আমরা আসলে আগাবো, একদিনে তো কিছু হবে না আসলে। এবং খুব বেশি আশা করাও ঠিক না, কারণ অনেক প্রতিবন্ধকতার ইতিহাস আমাদের আছে, অনেক কালো ইতিহাস আছে, সেগুলোকে মাথায় নিয়েই আমাকে আগাতে হবে। সুতরাং একদিনে কিছু হবে বলে আমি বিশ্বাস করি না, কিন্তু আমাদের কথা বলতে হবে, আমাদের পজিটিভলি এগিয়ে যেতে হবে। নিঃসন্দেহে। জনাব সঞ্জিতা সুলতানা, আপনি আমাদের কাছে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। আমরা আপনার বক্তব্য শুনলাম। একই সাথে আমরা এখন অনুষ্ঠানের সমাপনীর দিকে চলে যাচ্ছি। এই পর্যায়ে আমি সমাপনী বক্তব্য দেওয়ার জন্য আবার আমন্ত্রণ জানাচ্ছি ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল চিফ অফ পার্টি ক্যাথরিন সিসিলকে। ক্যাথরিন, ইফ ইউ ওয়ান্ট টু, উইড লাইক টু হ্যাভ ইউর ক্লোজিং রিমার্ক। Thank you so much to everybody for this very interesting discussion. It's very complex. There's a lot of factors, and I hope the discussion continues. We did hear, I believe, a unanimous call for fair livelihood opportunities, and more than one person mentioned that we should look at this problem holistically at all the different types of factors, including the factor of political financing. We heard calls for accountability and for consultative processes that include people in decisions. And then we heard some more specific ideas as well in terms of organizing more workers, expanding minimum wages, pensions for workers, eliminating or regulating the middle layers as products go to market, reforming the supply chain, and then benefits for citizens such as rationing cards, Social Security, and pensions for workers as well. And we also heard about the value of developing new sectors with trained and skilled workers, for example, in the creative sector. There's a lot of interesting ideas on the table today, and again, I hope that this discussion can continue. Thanks again to Jamuna TV, FCDO, and the United Nations. থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা ক্যাথরিন সিসিলের বক্তব্য শুনলাম। একই সাথে আমরা একটি বিষয় কিন্তু আজকে আলোচনায় স্পষ্ট হয়েছে, যে ন্যায্য মূল্য এবং মজুরি বা বাজারের অর্থনীতি বা আমরা যেই ধরনের সমস্যার কথাই বলি না কেন, এগুলো আসলে শুধুমাত্র এখন রাজনৈতিক সিদ্ধান্ত, নীতি, ধারাবাহিকতা এবং জবাবদিহিতার সাথে যুক্ত। এবং মানুষ একটা কথা বলেই দিতে হয়, আমরা এখন আর শুধু ঘোষণা শুনতে চাই না রাজনীতিবিদদের, আমরা তাদের কাজে তার প্রতিফলন দেখতে চাই, এবং সেই কাজটি করার জন্য তাদের একাগ্রতা এবং সাহসিকতাটা আসলে এই নির্বাচনের পরে যারাই সংসদে দায়িত্ব নেবেন বা সরকারের দায়িত্ব নেবেন, তাদের কাজে আমরা সেই একাগ্রতা এবং আন্তরিকতাটি দেখতে চাই। দর্শক, যমুনা টেলিভিশন এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের এই যৌথ আয়োজনের যে নাগরিক সংলাপ, এটি আজ এখানেই শেষ করছি। এতক্ষণ যারা সাথে ছিলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। শুভ বিদায়।